আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছে আমি তাসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মার্কেটিং লেকচার 1 নিয়ে, যেখানে আমরা কথা বলবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন সম্পর্কে। হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রথম পত্রের উৎপাদন। তো চলো আমরা লেকচারটি শুরু করে ফেলি। প্রথমে আমরা জানবো যে উৎপাদন বলতে কী বোঝানো হয়। উৎপাদন হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে পণ্য তৈরির মাধ্যমে একটা নতুন উপযোগ সৃষ্টি করাকে আমরা বলি উৎপাদন। এখন উপযোগ বলতে কি বোঝানো হয়? উপযোগ বলতে বোঝানো হয় যে অভাব মোচনের ক্ষমতা। একটা মানুষের যে পণ্যের প্রতি অভাব আছে, সেই উপযোগটা যদি, সেই অভাবটা যদি আমরা এই সৃষ্ট পণ্যের দ্বারা কি করতে পারি, মোচন করতে পারি, তবে সেটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন। তাহলে উৎপাদনের সংজ্ঞাটা আমরা যদি আবার ভালোভাবে বলতে চাই, তাহলে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে সেগুলোকে রূপগত প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে তৈরি করাকেই বলা হয় উৎপাদন, এবং যেটার দ্বারা মানুষের অভাবে কি হবে, মোচন হবে, অর্থাৎ তার যে অভাবটা আছে সেটা পূরণ হয়ে যাবে। আচ্ছা, সব উৎপাদনই কি আমাদের উৎপাদন হিসেবে বিবেচিত হবে? না, সব উৎপাদনই আমাদের উৎপাদন হিসেবে বিবেচিত হবে না। তাহলে কোন উৎপাদন আমাদের উৎপাদন হিসেবে বিবেচিত হবে এবং কোন উৎপাদনগুলো আমাদের উৎপাদন হিসেবে বিবেচিত হবে না, এইটা নিয়ে একটু আমরা কথা বলি। আমি ধরলাম যে তুমি সকালে যখন ঘুম থেকে উঠছো, ওঠার পরে তুমি নর্মালি ফ্রেশ হওয়ার পরে তুমি নাস্তা করতে যাও। বাসায় নাস্তা যে তুমি করো সেটা হয়তো বা তোমার আম্মু রান্না করে, অথবা তোমার কাজিন যারা যাই হোক না কেন তারাই রান্না বান্না করে, ঠিক আছে। এখন তারা যে এই যে নাস্তাটা তৈরি করছে এবং তোমাকে খাওয়াচ্ছে, এর বিনিময়ে কি তুমি তাকে কোনো অর্থ দিচ্ছ? না, তুমি কিন্তু তাকে কোনো অর্থ দিচ্ছ না। সে শুধুমাত্র তোমাদের সন্তুষ্টি অর্জনের জন্য রান্নাগুলো করছে। কখনোই কিন্তু এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে সে কখনো পণ্যটা উৎপাদন করে না। সো যে উৎপাদনের পেছনে আমাদের কোনো বিনিময় মূল্য অথবা অর্জন মূল্য থাকবে না, সেগুলোকে আমরা কখনোই উৎপাদন বলতে পারবো না। আর যেগুলোর মাঝে আমাদের, বা যেগুলোর পিছনে, যে উৎপাদনের পিছনে আমাদের অর্থ বিষয়টি জড়িত থাকবে, বিনিময় মূল্য বিষয়টি জড়িত থাকবে, সেগুলোকে আমরা শুধুমাত্র উৎপাদন বলছি। তাহলে আমরা যদি আবার বলতে যাই, উৎপাদন হচ্ছে এমন একটি সম্পদ যে সম্পদগুলো আমরা প্রকৃতি থেকে পাই এবং সেগুলো ব্যবহার করে আমরা নতুন উপযোগ সৃষ্টি করি, সেটাকে বলছি উৎপাদন, এবং যে উপযোগটা মানুষের অভাবটা মোচন করে থাকে বা দূর করে থাকে। আচ্ছা, এবার উৎপাদনের যে সংজ্ঞাটি বললাম, সেখান থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করতে পারি, প্রথমত উৎপাদন একটি হচ্ছে চলমান প্রক্রিয়া। উৎপাদন সবসময় চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ ইউনিট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই উৎপাদন প্রক্রিয়াটা চলমান রাখি। আমরা যদি ধরি একটা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের মাত্রা হচ্ছে 10,000 ইউনিট, সো যখন সে 10,000 ইউনিট পর্যন্ত যাবে, তার উৎপাদন কিন্তু সেখানেই থেমে যাবে, কারণ তার কিন্তু আর অতিরিক্ত পণ্য উৎপাদন করার দরকার নেই, কারণ তার এই পণ্যের চাহিদা বা এই পণ্যের ক্রেতা শুধুমাত্র 10,000 জনই আছে। সে যদি এই 10,000 ইউনিটের বেশি উৎপাদন করে, তবে তার জন্য লস হয়ে যাবে, কারণ তার একটা রক্ষণাবেক্ষণ খরচ আছে এবং অতিরিক্ত ইউনিট উৎপাদনের জন্য তার যে কাঁচামালটা আছে সেটাও তাদের ব্যয় হিসেবে গণ্য হবে। তো সেজন্য আমরা বলি যে উৎপাদন প্রক্রিয়া হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যেটি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না একজন উৎপাদনকারীর প্রত্যাশিত ইউনিট পর্যন্ত যাবে। এরপর হচ্ছে আমরা এর মাধ্যমে কি করি, একটা নতুন উপযোগ সৃষ্টি করি। তারপর উৎপাদিত পণ্যের অবশ্যই কি থাকবে, একটা বিনিময় মূল্য থাকবে। যদি বিনিময় মূল্য না থাকে, সেটাকে তো আমরা উৎপাদন বলতে পারি না। সো উৎপাদন বলতে হলে অবশ্যই তার পেছনে একটা বিনিময় মূল্য অথবা অর্থের বিষয় জড়িত থাকবে। এরপর এর মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদে আমরা রূপ পরিবর্তন করি। তাহলে উৎপাদনের মাধ্যমে প্রথমে কি হচ্ছে, যে আমরা প্রকৃতি থেকে সম্পদগুলো আহরণ করছি এবং সেগুলোকে আমরা রূপগত প্রক্রিয়ার মাধ্যমে মানুষের যে ধরনের চাহিদা আছে সেই ধরনের চাহিদার পণ্য তৈরি করে তাদেরকে আমরা সরবরাহ করছি, যাতে তারা কি করতে পারে, তাদের যে অভাবটা তারা অনুভব করছে সেই অভাবটা সেই পণ্যের মাধ্যমে তারা দূর করতে পারে। সো এই হচ্ছে নর্মালি উৎপাদনের বেসিক ধারণা। এরপরে আসো যে কোনটি উৎপাদন এবং কোনটি উৎপাদন নয়, আমরা এটি একটু শনাক্ত করতে যাব। তাহলে আসো, প্রথমে আমরা বলেছি যে পিতামাতা কর্তৃক সন্তান লালন পালন, এটি কি উৎপাদন? না, এটি উৎপাদন না, কারণ পিতামাতা যে সন্তান লালন পালন করে সেই লালন পালনের পিছনে কিন্তু কোনো বিনিময় মূল্য থাকে না বা অর্জন মূল্য থাকে না। তারা তাদের দায়িত্ব এটা যে একজন মা এবং বাবা তার সন্তানকে লালন পালন করবে, সেই দায়িত্ববোধ থেকে তারা শুধুমাত্র সন্তান লালন পালন করে। তারা কিন্তু কখনোই এটা বলে না যে আমি তোমাকে কি করছি, লালন পালন করছি, তার বিনিময়ে আমাকে কি করতে হবে, একটা বিনিময় মূল্য, একটা বা অর্জন মূল্য দিতে হবে। সো যেহেতু তারা এটা করে না, সেজন্য এটা আমাদের উৎপাদন হিসেবে বিবেচিত হবে না। এরপরে আসি, সুতা থেকে কাপড় তৈরি। সুতা থেকে কাপড় তৈরি কি উৎপাদন? হ্যাঁ, কাপড় যে আমরা তৈরি করি সেটা হচ্ছে একটা চূড়ান্ত পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। অবশ্যই এখানে একটা বিনিময় মূল্য অথবা একটা অর্জন মূল্য আছে, সেজন্য আমরা বলবো সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে একটা উৎপাদন।
এরপরে ডে কেয়ার অথবা মাদার কেয়ার সেন্টার থেকে শিশুর যত্ন নেওয়া, তাহলে এটাই কি উৎপাদন হবে। এরপরে বলছি বড়দের সম্মান প্রদর্শন অথবা সালাম বিনিময় করা, এটি কি উৎপাদন হবে। গার্মেন্টসে আকর্ষণীয় পোশাক তৈরি, এটি কি উৎপাদন হবে। এবং সর্বশেষ হচ্ছে খামারে উন্নত মানের গরু ছাগল পালন, এটি কি উৎপাদন হবে কিনা। তাহলে এই চারটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে এই চারটির মধ্যে কোনটা হচ্ছে আমাদের উৎপাদন আর কোনটা উৎপাদন না। তাহলে কোন লজিক কার্ড হবে এখানে, যে উৎপাদনের পেছনে আমার কোনো বিনিময় মূল্য থাকছে না সেটাকে আমরা উৎপাদন বলছি না, আর যে উৎপাদনের পেছনে আমাদের একটা বিনিময় মূল্য থাকবে বা অর্জন মূল্য থাকবে তাকে আমরা কি বলবো, উৎপাদন বলবো। যেমন প্রথম এবং দ্বিতীয়টাতে, প্রথমটাতে পিতামাতা কর্তৃক সন্তান লালন পালন করা হয়, এটার পেছনে কোনো বিনিময় মূল্য নেই, তার মানে এটা উৎপাদন না। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে সুতা থেকে কাপড় তৈরি করা হয়, এর পেছনে একটা বিনিময় মূল্য আছে, সো এটাকে আমরা বলছি উৎপাদন। এবার আমরা বলবো উপযোগ সম্পর্কে। উপযোগ বলতে কি বোঝানো হয়, এটা একটু আগে আমরা বললাম যে উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা, কোনো পণ্য বা সেবার বিশেষ বৈশিষ্ট্য বা গুণ যা মানুষের অভাব পূরণ করতে পারে তাকে আমরা উপযোগ বলি। উদাহরণস্বরূপ যদি বলি, ধরো তোমার হচ্ছে এখন প্রচণ্ড গরম লেগেছে, তাহলে তোমার কিসের দরকার, এখন ফ্যান অথবা এসির দরকার। আচ্ছা, এখন তোমার হচ্ছে গরম লেগেছে, তোমার দরকার গরমটাকে কি করা, নিবারণ করা, তার জন্য তোমার প্রয়োজন ফ্যানের বাতাস অথবা এসির বাতাস। এই ফ্যান অথবা এসির বাতাসে তোমাকে কি করতে পারবে, শুধুমাত্র গরম থেকে রক্ষা করতে পারবে। তাহলে তোমার জন্য উপযোগ সৃষ্টি করতে পারবে এই মুহূর্তে তোমার হচ্ছে ফ্যান অথবা এসি, এই দুটার যে কোনো একটা তোমার হচ্ছে উপযোগটা মেটাতে পারবে এই মুহূর্তে। তাহলে তোমার জন্য বলবো আমি যে তোমার যখন গরম লেগেছে তখন তোমার জন্য কাঙ্ক্ষিত উপযোগ হচ্ছে ফ্যান অথবা এসি। দ্বিতীয়ত আমরা যদি বলি, তুমি কোথাও লিখছো বা ডায়েরিতে লিখছো বা তুমি লেখাপড়া করতে ধরে কোনো কিছু নোট করছো, তখন তোমার লেখার প্রয়োজন অনুভব যখন করো তুমি, তখন তোমার কি দরকার, খাতা এবং কলম দরকার। তাহলে তোমার প্রয়োজন হচ্ছে লেখা, কোথায় লিখবা, অবশ্যই খাতায় লিখবা, তার জন্য কি দরকার হবে, কলম দরকার হবে। তাহলে এই মুহূর্তে তোমাদের প্রয়োজনটা কি, সেটা হচ্ছে খাতা অথবা কলম, কারণ এই খাতা অথবা কলম ছাড়া তুমি না করতে পারবা নোট, না করতে পারবে তোমার দরকারি যে সমস্যার সমাধান সেগুলো, ঠিক আছে। তাহলে তুমি যখন লিখতে যাবা তখন তোমার জন্য উপযোগ হিসেবে থাকছে খাতা এবং কলম, তুমি যখন গরম নিবারণ করতে যাবে তখন তোমাদের জন্য থাকছে হচ্ছে ফ্যান অথবা এসি, যে কোনো একটি, কারণ এইটি দ্বারা শুধুমাত্র ওই সংশ্লিষ্ট উপযোগটা তুমি মেটাতে পারবে। এরপর যদি দেখি যে তোমার ক্ষুধা লেগেছে, তোমার খাদ্য প্রয়োজন, কারণ ক্ষুধা একমাত্র খাদ্য দ্বারা নিবারণ করা যায়, অন্য কোনো কিছুর মাধ্যমে নিবারণ করা যায় না। তাহলে তোমার যখন ক্ষুধা লাগে তখন তোমার কি দরকার হয়, খাদ্য দরকার হয়। তাহলে ক্ষুধার ক্ষেত্রে তোমার উপযোগটা কি, ক্ষুধার ক্ষেত্রে তোমার উপযোগটা হচ্ছে খাদ্য। এরপরে আসি সমুদ্রের পানি, এটা কি উপযোগ হিসেবে ব্যবহার হতে পারে, বা আমরা কি বলতে পারি যে সমুদ্রের পানি উপযোগ। একটু লক্ষ্য করো, আমরা যখন প্রথম থেকে তৃতীয় নাম্বার উদাহরণগুলো দেখলাম যে গরম লেগেছে আমার ফ্যান অথবা এসি দরকার, লেখার প্রয়োজন আমার কলম অথবা খাতা দরকার, 3 নাম্বার হচ্ছে ক্ষুধা লেগেছে আমার খাদ্যের দরকার। আচ্ছা, এই প্রত্যেকটা বিষয়তে একটা না একটা উপযোগ সৃষ্টি করছে এবং অভাবটা দূর করছে, কিন্তু সমুদ্রের পানি এটাও তো একটা দ্রব্য, এটা কি উপযোগ সৃষ্টি করতে পারে না। আমরা যদি সাধারণত চিন্তা করি সমুদ্রের পানি কখনো উপযোগ সৃষ্টি করতে পারে না, কেন পারে না, কারণ সমুদ্রের পানি, সমুদ্রে তো অনেক পানি আছে কিন্তু এই পানি কি বিক্রয়যোগ্য না, এই পানি নর্মালি কেউ কেনে না বা এই পানি কেউ বিক্রয় করবে না, এমন ধরনের মেন্টালিটি কারণ নাই যে সমুদ্রের পানি তারা বিক্রি করবে। হ্যাঁ, এটা হইতে পারে যখন সমুদ্রের পানিটা পরিশোধন করে তারা বিভিন্ন বোতলে সংরক্ষণ করে বিক্রি করবে, বাজারে বাজারজাতকরণ করবে, তখন আমরা বলতে পারি সেটা উপযোগ। কিন্তু নর্মালি সমুদ্রের পানি কখনো উপযোগ সৃষ্টি করতে পারে না। তাহলে উপযোগ কখন সৃষ্টি করবে, যখন এই পানিটি আমার পিউরিফাই করে পরিশোধন করে বোতলজাতকরণের মাধ্যমে বাজারে বিক্রি করা হবে, তখনই শুধুমাত্র আমরা বলবো যে সমুদ্রের পানিরও কি আছে, একটা উপযোগ আছে যেটার দ্বারা মানুষের তৃষ্ণা মেটানো যায়। সো তাহলে উপযোগ ধারণা সম্পর্কে আমাকে খুব সম্যক ধারণা রাখতে হবে। যদি উপযোগ সম্পর্কে কোনগুলো উপযোগ না এটা না চিনতে পারি, তাহলে সৃজনশীলগুলো আমাদের করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আচ্ছা, এবার আমরা দেখছি উপযোগ কত প্রকার এবং কি কি। নর্মালি আমাদের উপযোগ হচ্ছে 6 প্রকার। নাম্বার 1 রূপগত উপযোগ, নাম্বার 2 স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, তথ্যগত উপযোগ, মালিকানাগত উপযোগ এবং হচ্ছে সেবাগত উপযোগ। রূপগত উপযোগ বলতে বোঝানো হয় যে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে তার বিভিন্ন রূপের পরিবর্তন করে আমাদের মানুষের যে ধরনের পণ্যের দরকার সেই ধরনের পণ্য তৈরি করে তাদেরকে সেই ধরনের পণ্য দেওয়া, সেটির মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে আমরা বলছি রূপগত উপযোগ। উদাহরণ হিসেবে যদি আমি বলি, আমাদের পড়ালেখার জন্য কি দরকার, টেবিল দরকার এবং হচ্ছে চেয়ার দরকার, এবং এই টেবিল চেয়ারের জন্য আমাদের প্রথমেই যে কাঁচামালটা লাগে সেটা হচ্ছে গাছ, সেই গাছ থেকে আমাদের পাই হচ্ছে কাঠ। তাহলে প্রথমে আমরা বন থেকে বা যেখান থেকে গাছ সংগ্রহ করব, তারপর সেখান থেকে কি করব, আমরা কাঠে রূপান্তর করব, এবং এই কাঠ থেকে আমরা সর্বশেষে 3 নম্বর ধাপে কি করি, তোমার হচ্ছে তক্তায় রূপান্তর করি। সেখান থেকে আমরা
আমাদের যদি চেয়ার দরকার হয় চেয়ার রূপান্তর করি, আমার যদি টেবিল দরকার চেয়ার টেবিলে রূপান্তর করি, আমার যদি শোয়ার জন্য খাট দরকার আমরা খাটে রূপান্তর করি, আমার জন্য আলমারি দরকার হলে আলমারিতে রূপান্তর করি। অর্থাৎ আমার যে ধরনের পণ্য দরকার আমরা এই কাঁচামাল থেকে সেই ধরনের পণ্যটা কী করতে পারি, তৈরি করতে পারি। অর্থাৎ এই যে রূপের পরিবর্তন করছি এটাকে আমরা বলছি তোমার হচ্ছে রূপগত উপযোগ। এরপর হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ বলতে বোঝানো হয় যে এক জায়গায় উৎপাদিত পণ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জন সেটা গ্রহণ করতে পারছে। অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে রাজশাহীতে সব থেকে আমের ফলন বেশি হয়, অর্থাৎ রাজশাহী হচ্ছে আম উৎপাদনের জন্য একটা বিখ্যাত জেলা বা শহর। আচ্ছা, রাজশাহীতে যে আম উৎপাদিত হয় ঢাকায় যারা বসবাস করে তারা কি সেই আম খেতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। ময়মনসিংহে যারা বসবাস করে তারা কি সেই আম খেতে পারে না? তারাও পারে। তার মানে আমটি কিন্তু উৎপাদন হচ্ছে রাজশাহীতে এবং ঢাকায় বসেও সেই আমটি একজন খেতে পারছে, ময়মনসিংহে বসেও সে একজন আমটা খেতে পারছে। কেন খেতে পারছে? এর মাঝের কাজ হচ্ছে আমাদের স্থানগত উপযোগ। অর্থাৎ পরিবহনের মাধ্যমে আমার এক স্থান থেকে অন্য স্থানে এই পণ্যটা সরবরাহ করার প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে স্থানগত উপযোগ, অথবা এক স্থান থেকে অন্য স্থানে এই পণ্যটা প্রক্রিয়াকরণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেই উপযোগকে আমরা বলছি স্থানগত উপযোগ, যেটির মাধ্যমে এক জায়গার লোক অন্য জায়গার পণ্য ভক্ষণ করতে পারে এবং তাদের জীবনযাত্রার মানটা উন্নয়ন করতে পারে। এরপরে আমরা যদি দেখি সময়গত উপযোগ। এই সময়গত উপযোগের অপর নাম হচ্ছে কালীন উপযোগ অথবা গুদামজাতকরণ উপযোগ। সময়গত উপযোগ অথবা কালীগত উপযোগ বলতে বোঝানো হয় যে এক সময় উৎপাদিত পণ্য সংরক্ষণ করে বিভিন্ন সময়ে সেই পণ্যটা বা সারা বছর সেই পণ্যটা ব্যবহার করা। যেমন আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু কম বেশি সব ধরনের তরকারিতে আলু খেয়ে থাকি। এখন আলু কি সবসময় উৎপাদন করা হয়? না, আলু একটা নির্দিষ্ট মৌসুম উৎপাদন করা হয়, কিন্তু আমরা কিন্তু বাজারে এটা সারা বছরই দেখতে পারি। কিভাবে দেখতে পারি? এই আলুটি যদিও একটা নির্দিষ্ট বছরে বা নির্দিষ্ট সময় কি করা হয়, উৎপাদন করা হয় বা নির্দিষ্ট মৌসুম উৎপাদন করা হয়, করার পরে সেটাকে কি করা হয়, কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয় এবং যেখান থেকে প্রয়োজন মাফিক তারা বাজারে কি করে ছেড়ে দেয় এবং সেই বাজারে যে পণ্যটা আসে কোল্ড স্টোরেজ থেকে সেই পণ্যটা আমরা কি করি, ক্রেতা হিসেবে বাজার থেকে আবার কিনে নিই, নিয়ে আমরা সেটাকে খাদ্য হিসেবে ব্যবহার করি। তাহলে এই যে পণ্যটি উৎপাদন হচ্ছে নির্দিষ্ট একটা মৌসুমে এবং সেটিকে সংরক্ষণের মাধ্যমে যখন ক্রেতার প্রয়োজন হচ্ছে তখন তাকে সেই সরবরাহটা কী করে দিচ্ছে, দূর করার একটা সক্ষমতা দিচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে সময়গত উপযোগ। আচ্ছা, আবার যদি অন্য একটি উদাহরণ দেই তাহলে আমরা বলতে পারবো যে দেখো, আমরা শীত এবং গরমের কথা যদি বলি, শীতকালে নর্মালি আমরা হচ্ছে লেপ কম্বল এগুলো হচ্ছে ইউজ করে থাকি। আচ্ছা, এখন এই যে কম্বল লেপ অথবা শীতের যে কাপড়গুলো আছে এগুলো কি শুধুমাত্র একটি মৌসুমে উৎপাদন হয় না? হ্যাঁ, এগুলো কিন্তু একটি মৌসুমে উৎপাদন হয়। আচ্ছা, এখন একটি মৌসুমে যে উৎপাদন হয় এই কথাটি কতটুকু সত্য? আমরা নর্মালি জানি যে একটু আলুর কথা যে চিন্তা করলাম যে এই পণ্যটি একটি মৌসুমে শুধুমাত্র উৎপাদন করা হয়, তাহলে শীতকালীন যে পোশাকগুলো আছে সেগুলো কি একটি মৌসুমে উৎপাদন করা হয়? না, এগুলো কিন্তু একটি মৌসুমে উৎপাদন করা হয় না, এগুলো আবার সারা বছর উৎপাদন করা হয়। অর্থাৎ গার্মেন্টসে এগুলো সবসময় উৎপাদন করা হয়। তাহলে এগুলো কি করা হয়, পরবর্তীতে সংরক্ষণের জন্য রাখা হয় কোল্ড স্টোরেজে বা তাদের যে গুদাম ঘর আছে সেখানে রাখা হয় এবং সেখান থেকেই যখন শীতের সময় আসে এবং ওই পণ্যের চাহিদা থাকে তখন তারা ওই পণ্যটা বাজারে সরবরাহ করে। এই যে উৎপাদন থেকে সরবরাহ করার মাঝখানে যে সময়টা তারা সংরক্ষণ করে সেই সময়গত উপযোগটাকে আমরা বলছি সময়গত উপযোগ বা গুদামজাতকরণ উপযোগ অথবা কালগত বা কালীন উপযোগ। ঠিক আছে, এরপরে আসি তথ্যগত উপযোগ। তথ্যগত উপযোগ বলতে বোঝানো হয় যে উপযোগের মাধ্যমে তোমার তথ্যের অভাবটা দূর হবে। অর্থাৎ আমি যদি বলি, ধরো তুমি একটা টেলিভিশন ক্রয় করতে চাচ্ছ বা একটা ফ্রিজ ক্রয় করতে চাচ্ছ, এখন এই ফ্রিজ সম্পর্কে তুমি কিছু জানো না। তুমি যদি একটু টেলিভিশন দিকে লক্ষ্য করো তাহলে দেখবা যে বিভিন্ন বিজ্ঞাপনে বিভিন্ন কোম্পানির টেলিভিশন টিভি সম্পর্কে তারা বিজ্ঞাপন দিয়ে থাকে এবং তাদের ভালো গুণ এবং খারাপ গুণ কী কী আছে এগুলো তারা কিন্তু বলে থাকে। সো সেখান থেকে তুমি চাইলে কী করতে পারো, তথ্য কালেক্ট করে সবগুলো তথ্য যাচাই বাছাই করে তোমার কাছে যেটা বেস্ট মনে হবে তুমি সেখান থেকে সেই পণ্যটি কালেক্ট করতে পারো। সো এই যে তুমি তথ্যগত যেটা পাচ্ছ টিভি থেকে বা একটা বিজ্ঞাপনের মাধ্যমে, এর ফলে যে অভাবটা পূরণ হচ্ছে এটাকে আমরা বলবো তথ্যগত উপযোগ। এরপরে আসো মালিকানাগত উপযোগ। মালিকানাগত উপযোগ হয় যে উপযোগের মাধ্যমে একটি পণ্যের মালিকানা তোমার হয়ে যাবে। আমি যদি বলি যে তোমার একটি শার্টের দরকার, অবশ্যই শার্টটি তোমাকে বিভিন্ন শপিং মল বা কোনো দোকান থেকে ক্রয় করতে হবে। এখন তুমি যখনই যাবে শপিং মলে বা শার্টের কিনতে, তুমি যাওয়ার সাথে যখন তুমি বলবে যে আমার একটা শার্ট দরকার, সঙ্গে সঙ্গে কিন্তু সে তোমাকে শার্টটা দিয়ে দেবে না, তার জন্য তোমাকে অবশ্যই একটা মূল্য প্রদান করতে হবে। যখনই তুমি শার্ট চুজ করবে এবং তার বিপক্ষে একটা মূল্য প্রদান করবে এবং তারপরে সে প্যাকিং করে যখন তোমার হাতে দিবে এবং তুমি যখন সাথে সাথে বিনিময় মূল্যটা তার হাতে কী করে দিবা, বিনিময় করে দিবা, তখনই এই শার্টের মূল্য
বিনিময় করার আগ পর্যন্ত ছিল দোকানদারের, তারপরে যখন বিনিময় করে গেছো তখন তো এই শার্টের মালিকানা সত্ত্বটা হয়ে গেছে তোমার নিজের, অর্থাৎ এই শার্টের উপর বিক্রয়কারী আর কোনো কর্তৃত্ব থাকছে না। তুমি যদি চাও যে কোনো কিছু করতে পারো ওই শার্টটি নিয়ে, ঠিক আছে। সো যখনই তুমি বিনিময় করে ফেলবা, বিনিময় করার পরে শার্টের যে মূল্যটা বা শার্টের যে ব্যবহার উপযোগী ক্ষমতাটা তোমার কাছে আসে, সেটাকে আমরা বলছি তোমার হচ্ছে মালিকানাগত উপযোগ। এরপর হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ বলতে বোঝানো হয় যে মানুষ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের পাশাপাশি আরামদায়ক জীবনও পছন্দ করে। সো সেইখানে এই আরামদায়ক জীবনের ক্ষেত্রে যদি আমরা সেবার কথা চিন্তা করি, সেটা হচ্ছে অপরিহার্য, কারণ সেবা ছাড়া কখনোই মানুষ স্বাচ্ছন্দ্যময় জীবন এবং আরামদায়ক জীবন উপভোগ করতে পারে না। এখন এই যেসব উপযোগের মাধ্যমে এই সেবাগত উপযোগটা সৃষ্টি হয়, সেই উপযোগগুলো কী কী হতে পারে? ছেলেদের জন্য যদি বলি আমরা নর্মালি বলবো যে স্যালুন থাকতে পারে, মেয়েদের জন্য যদি বলি তাহলে হচ্ছে পার্লার থাকতে পারে, ঠিক আছে। সো এই উপযোগগুলোকে আমরা বলবো হচ্ছে সেবাগত উপযোগ। তাহলে রূপগত উপযোগের উদাহরণ দিয়েছিলাম আমরা, যে একটা প্রকৃত পণ্য থেকে মানুষের চাহিদা অনুযায়ী কী করা, পণ্যে রূপান্তরিত করা, অর্থাৎ পণ্যের রূপগত পরিবর্তন করা। এরপর স্থানগত উপযোগ হচ্ছে এক স্থানে উৎপাদিত জিনিস অন্য স্থানে পরিবহনের মধ্যে পাঠিয়ে দেওয়া, এবং যার ফলে কি হয় যে এক জায়গার মানুষ অন্য জায়গায় বসে থেকে অন্য জায়গায় পণ্যটি ভক্ষণ করতে পারে। এরপর সময়গত উপযোগ। সময়গত উপযোগ হচ্ছে এক সময় উৎপাদিত পণ্য তারা সংরক্ষণ করার মাধ্যমে সারা বছর ব্যবহার করতে পারে। এরপর তথ্যগত উপযোগ হচ্ছে তুমি কোনো একটা পণ্য কিনতে যাবা, তার জন্য তোমার কিছু তথ্য প্রয়োজন, সেটা তুমি পাবা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর মালিকানাগত উপযোগ হচ্ছে তুমি দ্রব্যমূল্য বিনিময়ের মাধ্যমে কোনো একটি পণ্যের মালিকানা নিজেরই করে নেওয়া, এটাকে বলা হচ্ছে আমার মালিকানাগত উপযোগ। এবং সেবাগত উপযোগ হচ্ছে তোমার স্বাচ্ছন্দ্যময় জীবনের পাশাপাশি যদি তুমি আরামদায়ক জীবন করতে চাও বা পালন করতে বা উপভোগ করতে চাও, তার জন্য তোমার যে ধরনের সেবা লাগবে সেই সেবাগুলোকে আমরা বলছি বা সেই উপযোগগুলোকে আমরা বলছি সেবাগত উপযোগ। কেন উপযোগ বলছি? কারণ ওই ধরনের উপযোগের মাধ্যমেই তোমার অভাবটা দূর হয়ে যাবে। সো এই হচ্ছে নর্মালি আমাদের উপযোগের প্রকারভেদ এবং তার বিস্তারিত আলোচনা। এবার আসি উপযোগ আমরা চিহ্নিত করব যে কোনগুলোকে আমরা উপযোগ বলছি, কোনগুলোকে আমরা উপযোগ বলছি না। প্রথমত যদি বলি যে ফেসবুকে বিজ্ঞাপন প্রচার, এটি কোন ধরনের উপযোগ? দ্বিতীয়ত হচ্ছে আমের জুস তৈরি, এটি কোন ধরনের উপযোগ? মোবাইল ফোনে ওয়াইফাই ব্যবহারের সুযোগ, এটি কোন ধরনের উপযোগ? কারখানায় বিস্কুট উৎপাদন, এটি কোন ধরনের উপযোগ? এবং কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ, এটি কোন ধরনের উপযোগ? তাহলে আমরা যদি এই পাঁচটির ক্ষেত্রে আমরা যদি উপযোগ চিহ্নিত করতে যাই, প্রথমত ফেসবুকে বিজ্ঞাপন প্রচার, এটি কার সাথে সংশ্লিষ্ট? এটি হচ্ছে আমার তথ্যগত উপযোগের সাথে সংশ্লিষ্ট। এরপরে আমের জুস তৈরি, এটি কি করছে? প্রথমে কাঁচামালের আম ছিল, পরবর্তীতে তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কি করা হয়েছে? জুসে রূপান্তর করা হয়েছে। সো এটি হচ্ছে একটা রূপগত উপযোগের প্রকারভেদ। এরপরে মোবাইল ফোনে ওয়াইফাই ব্যবহারের সুযোগ, কারখানায় বিস্কুট উৎপাদন, কোল্ড স্টোরেজ আলু সংরক্ষণ, এই তিনটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে এই তিনটির মধ্যে কোনটা কোন ধরনের উপযোগ। তাহলে আমি যদি আবার বলি, উপযোগ নরমালি 6 প্রকার, একটা রূপগত, স্থানগত, সময়গত, তথ্যগত, মালিকানাগত, সেবাগত। পরবর্তীতে আমরা দেখে ফেললাম যে উপযোগ চিহ্নিতকরণ, যে কোনগুলো উপযোগ কোন ধরনের। যেমন দেখলাম ফেসবুকে বিজ্ঞাপন হচ্ছে তথ্যগত, আমেজ তৈরি রূপগত, বাকি যে তিনটি আছে মোবাইল ফোনে ওয়াইফাই ব্যবহারের সুযোগ, কারখানায় বিস্কুট উৎপাদন এবং কোল্ড স্টোরেজ আলু সংরক্ষণ, এগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। এবারে দেখব উৎপাদনের গুরুত্ব। আচ্ছা, উৎপাদন বলতে আমরা কি বুঝলাম? যে হচ্ছে পণ্য তৈরি করা, তাই না, বা নতুন পণ্যের উপযোগ সৃষ্টি করা, তাকে আমরা বলছি উৎপাদন, এবং যার কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করি প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, এবার এই উৎপাদনের গুরুত্বের মধ্যে প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে পণ্যের উপযোগিতা বাড়ানো। উৎপাদনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করি, রূপগত উপযোগ সৃষ্টি করি, স্থানগত উপযোগ সৃষ্টি করি, তথ্যগত উপযোগ সৃষ্টি করি, সময়গত উপযোগ সৃষ্টি করি। সো এই যে উপযোগিতা আমরা বাড়াচ্ছি, অর্থাৎ উৎপাদনের ফলে আমরা যে উপযোগগুলো তৈরি করছি, এই উৎপাদনের ফলে বা উপযোগিতা তৈরির ফলে আমাদের কি হচ্ছে? পণ্যের উপযোগিতাটাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যখন আমরা উৎপাদন করছি, সেই উৎপাদিত পণ্যের দ্বারা আমরা সাধারণত কী করি? রূপগত উপযোগ তৈরি করি, স্থানগত উপযোগ তৈরি করি, সময়গত করি, কালগত করি, তথ্যগত করি। তো এই যে উপযোগগুলো তৈরি করছি, তার মাধ্যমে আমরা কী হচ্ছে? ওই পণ্যের উপযোগিতাও বৃদ্ধি পাচ্ছে। এরপরে জীবনযাত্রার মানোন্নয়ন। জীবনযাত্রা মানোন্নয়ন বলতে বোঝানো হয় যে এই যে পণ্য আমরা কি করছি? উৎপাদন করছি, এর ফলে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে। সো এই উপযোগগুলো মানুষ কি হচ্ছে? ধরো আমি বললাম যে পণ্য উৎপাদনের ফলে আমাদের একটা উপযোগ সৃষ্টি, সেটার নাম হচ্ছে স্থানগত উপযোগ। এখন স্থানগত উপযোগের কাজ কি? স্থানগত উপযোগের কাজ হচ্ছে এক জায়গায় উৎপাদিত পণ্য মানুষ যাতে অন্য জায়গায় বসে ভক্ষণ করতে পারে বা ভোগ করতে পারে, তার জন্য কি করা? পরিবহনের মাধ্যমে সেই পণ্যটি উৎপাদনকারী স্থান থেকে ওই স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া। আচ্ছা, এখন ধরো রাজশাহীতে যে আম উৎপাদন হয়, সেটাকে আমি পরিবহনের মাধ্যমে কোথায় নিয়ে আসলাম? ঢাকায় নিয়ে আসলাম। পরিবহনের মাধ্যমে কোথায় নিয়ে আসলাম? ঢাকাতে নিয়ে আসলাম। ওকে,
তাহলে আমটা উৎপাদন করার রাজশাহীতে, মাঝখানে পরিবহনের মাধ্যমে আমি সেই আমটা কোথায় নিয়ে আসলাম? ঢাকায় নিয়ে আসলাম। তাহলে ঢাকার মানুষ সেই আমটি কী করতে পারলো? খেতে পারলো। এর ফলে কি হচ্ছে, সে ঢাকায় বসে, তুমি যদি রাজশাহীর কথা বাদ দিয়ে যদি চাঁপাইনবাবগঞ্জ অন্যান্য জায়গার কথা বলো যেখানে যে ধরনের ফলন হয়, সেই ফলনগুলো তারা কী করতে পারছে? পরিবহনের ব্যবস্থার মাধ্যমে বা বিস্তারগত উপযোগের মাধ্যমে তারা ঢাকায় বসে পেয়ে যাচ্ছে। এর ফলে তারা কী হচ্ছে, তাদের জীবনযাত্রার যে মানটা সেটা কিন্তু ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। অর্থাৎ তারা এক জায়গায় স্থির থেকে তারা দেশের বিভিন্ন জায়গার পণ্যটা পরিবহনের মাধ্যমে কালেক্ট করতে পারছে এবং তারা সেটা নিজস্ব ভোগের প্রয়োজনে মেটাতে পারছে। তো এই জন্যই বলা হয় যে তোমার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে উৎপাদনের সাথে সাথে। এরপর চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ এই জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সম্পৃক্ত। আমি যদি এই উদাহরণটি যে বোঝাই, যেমন আম উৎপাদন হচ্ছে রাজশাহীতে, পরিবহনের মাধ্যমে নিয়ে এসেছে ঢাকায়। এখন চাহিদা অনুযায়ী পণ্য মানে কি, যে তোমার এখন এই ঢাকার মানুষের আম দরকার, তাহলে সে যেভাবেই হোক, যেখান থেকেই হোক, আমাকে পরিবহনের মাধ্যমে সেই আমটি কোথায় নিয়ে আসা? ঢাকায় নিয়ে আসা। এরপরে ধরো আমার হচ্ছে আলু প্রয়োজন বা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি প্রয়োজন, সেটা যে যাকে উৎপাদনে সেখান থেকে পরিবহনের মাধ্যমে কোথায় নিয়ে আসবে? আমার ঢাকায় নিয়ে আসবে। আচ্ছা, এখন এখানে চাহিদা, ক্রেতারা যে ধরনের পণ্যের দরকার পড়বে বা যে ধরনের পণ্যের অভাব মনে করবে, তখনই যদি আমরা স্থানগত উপযোগের মাধ্যমে সেই পণ্য তাকে দিতে পারি, তখনই আমরা বলতে পারবো শুধুমাত্র যে আমরা চাহিদা অনুযায়ী ক্রেতাদের পণ্য সরবরাহ করতে পারছি। তার মানে যেখানে যে ধরনের পণ্য উৎপাদন হোক না কেন, আমরা যদি উৎপাদন উপযোগিতা বাড়ানোর চেষ্টা করি, অর্থাৎ উৎপাদন উপযোগ বাড়ানো মানে কি, যে উৎপাদনের যে উপযোগগুলো আছে সেগুলোকে প্রপারলি ইউজ করা, সেগুলো ইউজ করার পাশাপাশি আমরা যেমন জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারবো, পাশাপাশি আমরা চাহিদা অনুযায়ী পণ্যটাও কী করতে পারবো? ক্রেতাদের সরবরাহ করে দিতে পারবো। এরপরে আছে মুনাফা বাড়ানো। মুনাফা বাড়ানো মানে কি, দেখো এই যে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ, ক্রেতাদের চাহিদা যত বেশি হবে পণ্যের উৎপাদনটাও তত বেশি হবে, যত বেশি উৎপাদন হবে তত বেশি বিক্রি হবে, যত বেশি বিক্রি হবে তত বেশি মুনাফা হবে। বিষয়টা যদি আবার বলি, তাহলে আমার এখানে মুনাফা বাড়ানোর বিষয়টি হচ্ছে এরকম যে আমি যে প্রথম ধাপে বললাম যে হচ্ছে কি, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা। এই পণ্যটা কারা ক্রয় করবে? অবশ্যই সরবরাহ করবে কোনো পাইকার বা খুচরা ব্যবসায়ী, কিন্তু ক্রয় করবে তো ক্রেতা। আচ্ছা, ক্রেতারা যত পরিমাণ পণ্য ক্রয় করবে, একজন উৎপাদনকারীকে ঠিক তত পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে, উৎপাদনকারীকে ঠিক তত পরিমাণে পণ্য উৎপাদন করতে হবে। আচ্ছা, তো যত পরিমাণ ক্রেতাদের চাহিদা থাকবে, উৎপাদনকে ঠিক তত পরিমাণে পণ্য উৎপাদন করবে। যত পরিমাণ উৎপাদন হবে ঠিক তত পরিমাণে যদি বিক্রি হয়ে যায়, তাহলে যত পরিমাণ বিক্রি হবে তত পরিমাণে কী পাবে? মুনাফা পাবে। সেজন্যই বলা হয় যে উৎপাদন যত বেশি হবে বিক্রি তত বেশি হবে, পাশাপাশি মুনাফার পরিমাণটাও ততই বেশি হবে। সো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আসলে মুনাফাটা বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে তোমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আচ্ছা, এই যে ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদনকারী পণ্যের উৎপাদন করছে, এখন এই উৎপাদিত পণ্যটা কি উৎপাদনকারী নিজেই করে? অবশ্যই না। তার জন্য তার কী হয়, তোমার প্রয়োজন হয় বিভিন্ন ধরনের শ্রমিকের। অর্থাৎ সে যদি 10,000 ইউনিট পণ্য উৎপাদন করে, সাধারণত ধরুন 10,000 ইউনিট পণ্য উৎপাদন করতে হলে মাসিক তাদের শ্রমিক লাগে 500 জন। তাহলে এই যে 500 জন শ্রমিক তাদের লাগছে, তাদের কি একটা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না? সেজন্য আমরা বলি যে উৎপাদনের গুরুত্ব হচ্ছে একটা কর্মসংস্থান সৃষ্টি। উৎপাদন যত বেশি হবে, শ্রমিক তত লাগবে, কর্মসংস্থানের সুযোগটা তত বেশি বৃদ্ধি পাবে। এরপরে বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ। বৈচিত্র্যময় পণ্য ব্যবহার বলতে মানুষের চাহিদা কিন্তু সবসময় এক থাকে না। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আজকে যখন কেউ শিশু অবস্থায়, একটা বাচ্চার কথা যদি চিন্তা করি, সে পছন্দ করে নর্মালি চিপস, স্ন্যাক্স জাতীয় খাবার, কিন্তু যারা বৃদ্ধ বয়সে আছে তারা কিন্তু এগুলো খুব একটা বেশি পছন্দ করে না। কিন্তু এক সময় দেখো তারা কিন্তু এসব পছন্দ করতো। আজকে বয়সের বিবর্তনে, কালের বিবর্তনে তারা কিন্তু সেগুলো থেকে, মানে তাদের পছন্দের জিনিস কিন্তু সেগুলো এখন নাই। সো বিষয়টা হচ্ছে এরকম, মানুষের যে চাহিদা সেটা সবসময় এক থাকে না। এখন এই মানুষের চাহিদার অনুপাতে ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে। যেমন যদি বাটা শু কোম্পানির কথা চিন্তা করি, তারা বাচ্চাদের জন্য যে ধরনের জুতা তৈরি করে, মাঝবয়সী লেভেলের জন্য কিন্তু সেরকম করে না। আবার মাঝবয়সী লেভেলের জন্য যেরকম করে, বৃদ্ধ বয়সের জন্য সেরকম কিন্তু করে না। তার মানে তারা কিন্তু কী করে, যে বয়সের পার্থক্য অনুযায়ী তাদের পণ্যের যাদের প্রোডাক্ট যে লেভেলটা আছে, সেই প্রোডাক্টিভিটি লেভেলটাও কিন্তু তারা কী করে ফেলে, চেঞ্জ করে ফেলে। অর্থাৎ বাচ্চাদের জন্য এক ধরনের, মাঝবয়সী যারা আছে তাদের জন্য এক ধরনের, এবং বৃদ্ধ বয়সে যারা আছে তাদের জন্য এক ধরনের একটা ডিজাইন নিয়ে আসে। এর মাধ্যমে কি হয়, যে পণ্য বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের পণ্য তারা ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। এবারে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আচ্ছা, পণ্য উৎপাদনের পেছনে কাজই তো মূল কাজটাই হচ্ছে কি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদ আল্লাহ তাআলা আমাদের অবহিত করে দিয়েছে এবং সেই সম্পদ ব্যবহার করে আমরা প্রত্যেকটা পণ্য উৎপাদন করছি। তুমি যদি চিন্তা করো যে তোমার হাতে
যে মোবাইলটি আছে, সেই মোবাইলটি যে উৎপাদিত হয়েছে তার যে কাঁচামাল, মূল কাঁচামাল কোথা থেকে উৎপাদিত হয়েছে? অবশ্যই কোনো না কোনো প্রকার সেটা প্রকৃতি থেকেই আসা, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের বাইরে কোনো কিছু কখন উৎপাদন করা হয়নি সম্ভাবনা। ঠিক আছে, যাই তুমি উৎপাদন করতে যাও না কেন, সব কিছুর পিছনে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার প্রাকৃতিক সম্পদ। এটা একদম মূল অথবা রুট হিসেবে কাজ করে। তাহলে উৎপাদন গুরুত্ব যদি আমরা দেখি, পণ্যের উপযোগিতা বাড়ানো, জীবনযাত্রা মানোন্নয়ন, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ, মুনাফা বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈচিত্র্যময় পণ্য ব্যবহার সুযোগ এবং হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এগুলো হচ্ছে আমাদের উৎপাদনের গুরুত্ব। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো উৎপাদনের বিভিন্ন খাত। উৎপাদনের খাত নর্মালি আমাদের তিনটা, একটা হচ্ছে কৃষি খাত, একটা হচ্ছে শিল্প খাত, একটা হচ্ছে সেবা খাত। আচ্ছা, আমরা জানি নর্মালি বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এদেশের মানুষ কৃষিকেই জীবিকা নির্বাহ হিসেবে বেছে নিয়েছে, বা অধিকাংশ মানুষ, আমি যদি 90% কথা বলি ভুল হবে না, 90% মানুষই হচ্ছে বর্তমানে কৃষিকাজের সাথে জড়িত। বাকি 10% বিভিন্ন কর্পোরেট জব, ব্যাংক জব বা আদার্স বিভিন্ন জব, সরকারি জবের সাথে তারা ইনক্লুডেড আছে। কিন্তু এই যে দেশের 100 ভাগ লোকের মধ্যে আমার প্রায় 90% একটা অংশ হচ্ছে আমার কোন খাতের সাথে জড়িত? কৃষি খাতের সাথে জড়িত। এবং তুমি চিন্তা করো, তুমি যে ধরনেরই পণ্য উৎপাদন করতে চাও না কেন, সেগুলো প্রকৃতি থেকে আসছে, সেগুলো কৃষি খাতের মধ্য দিয়েই আসছে। আমি যদি বলি পণ্যের দিক থেকে বাদ দিয়ে, আমি যদি বলি তুমি যে খাবার খাও, ভাত খাও বা বিরিয়ানি খাও, যাই হোক না কেন, যেটা তুমি খাও সেটা কোথা থেকে আসে? তার কাঁচামালটা কোথা থেকে উৎপাদন করা হয়? আমাদের কিন্তু কৃষি খাত থেকেই উৎপাদন করা হয়। ভাত, ডাল, চাল, তারপরে তোমার হচ্ছে ধরো বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরির ক্ষেত্রে গাছ কাঁচামাল হিসেবে, এগুলো সবগুলো আমাদের কৃষি খাত থেকেই কিন্তু আসে। সো বাংলাদেশই কিন্তু কৃষিময় একটা দেশ। বাংলাদেশ আমরা জানি যে একটি কৃষি নির্ভরশীল দেশ, এবং কৃষি খাতই ছিল আমাদের এদেশের সম্ভাবনাময় একটি খাত। কিন্তু বর্তমানে কৃষি খাতের চেয়ে আমাদের সেবা খাতের পরিমাণটা অনেক বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ মানুষ কৃষি খাতের পরিবর্তে সেবা খাতের দিকে বেশি ঝুঁকে পড়ছে। আচ্ছা, তাহলে আমরা কৃষি খাতের কথা যদি চিন্তা করলাম, তাহলে কি হচ্ছে? কৃষি খাতটা হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবং এখানের মানুষ, অধিকাংশ মানুষই হচ্ছে কি কৃষি নির্ভর জীবন জীবিকা নির্বাহ করে। ঠিক আছে, আচ্ছা, এই কৃষি হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন এবং হচ্ছে আদিমতম খাত। তাহলে কৃষি খাতে কি বলা হয়? সবচেয়ে প্রাচীন এবং হচ্ছে আদিমতম খাত। এরপরে আসলো শিল্প খাত। আচ্ছা, শিল্প খাতের কথা যদি চিন্তা করি, তাহলে এটা কোথা থেকে আসলো? এই খাতটা আসছে শিল্প বিপ্লবের পর থেকে। শিল্প বিপ্লবের পর থেকে আমাদের শিল্প খাতের উদ্ভব হয়। নর্মালি শিল্প বিপ্লব ছিল আমাদের 1750 থেকে 1850 সালে ইংল্যান্ডে হয়েছিল শিল্প বিপ্লবটি। যেই বিপ্লবের পর যখন এই 1750 থেকে 1850 সালের মধ্যে যে একের পর এক শিল্প বিপ্লব ঘটতে থাকে, সেই শিল্প বিপ্লবের কারণে আমাদের শিল্প খাতের সৃষ্টি হয়। সেই শিল্প খাতগুলো কি? যেমন হচ্ছে আমাদের হস্তশিল্প, আমাদের হতে পারে মৃৎশিল্প, কুঠির শিল্প, এগুলো হচ্ছে আমাদের শিল্প খাতের উদাহরণ। আর এই শিল্প খাতের কথা যদি তুমি চিন্তা করো, সেখানের যাবতীয় যত কাঁচামাল আছে সবগুলো কোথা থেকে আমরা সংগ্রহ করি? আমরা কিন্তু কৃষি খাত থেকেই সংগ্রহ করি। তাহলে কৃষি খাতের উদাহরণ যদি আমরা দিই, তাহলে আমরা বলবো কি যে চাল, ডাল, তারপর হচ্ছে তোমার গাছপালা, এগুলো হচ্ছে কিসের উদাহরণ? আমাদের কৃষি খাতের উদাহরণ। এরপরে শিল্প খাতের উদাহরণ হচ্ছে আমাদের কুটির শিল্প, মৃৎশিল্প, আমরা বলতে পারি হস্তশিল্প, ইত্যাদি হচ্ছে আমাদের শিল্প খাতের উদাহরণ। এরপরে সেবা খাত। সেবা খাত বলতে কি বোঝানো হয়? যে মানুষ কি আরামদায়ক এবং হচ্ছে স্বাচ্ছন্দ্যময় জীবন চায় বা পরিচালনা করতে চায়, তার জন্য যে খাতে প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের সেবা খাত। যেমন ছেলেদের জন্য জেন্টস পার্লার আছে, মেয়েদের জন্য তাদের আলাদা একটা পার্লার আছে। এই ধরনের খাতগুলোকে আমরা বলছি সেবা খাত। তাছাড়া জীবনযাত্রা আরও একটু মানোন্নয়ন করার জন্য বা একটু উপভোগ করার জন্য আমাদের দেশে বিভিন্ন ধরনের ফ্যান্টাসি কিংডম রয়েছে, নন্দন পার্ক রয়েছে, যেখানে মানুষ কী করতে পারে? অনেক ধরনের সেবামূলক তোমার হচ্ছে উপযোগ গ্রহণ করতে পারে সেখান থেকে। সো সেগুলো হচ্ছে আমাদের সেবা খাত। সেবা খাতের উদাহরণ আমরা যদি বলি, ফ্যান্টাসি কিংডম হতে পারে, নন্দন পার্ক ইত্যাদি হতে পারে। তাহলে আমাকে এই তিনটি খাত, অর্থাৎ উৎপাদনের বিভিন্ন খাতের যদি কথা বলি, তাহলে আমরা জানি বা জানবো যে উৎপাদনের খাত হচ্ছে নর্মালি তিনটা। একটা হচ্ছে কৃষি খাত, একটা হচ্ছে শিল্প খাত, একটা হচ্ছে সেবা খাত। কৃষি খাতের উদাহরণ হচ্ছে চাল, ডাল ইত্যাদি। তারপর হচ্ছে শিল্প খাত মৃৎশিল্প, কুটির শিল্প, হস্তশিল্প, এবং সেবা খাত হচ্ছে নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম ইত্যাদি। এগুলো আমরা কি করব বলে দিব, এবং এগুলো দ্বারা আমরা ব্যাখ্যা করব যদি আমাদের উৎপাদনের বিভিন্ন খাত থেকে পরীক্ষায় প্রশ্ন এসে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব উৎপাদনের আওতা। আচ্ছা, উৎপাদনের আওতা ঠিক আছে, উৎপাদনের আওতা কথাই বুঝলাম। এখন আওতা, উৎপাদন তো আমরা জানি কি, এবার আওতা জিনিসটি কি? আওতা বা পরিধি হচ্ছে
যে উৎপাদনের আওতা অথবা পরিধি বলতে বা যে কোনো জিনিসের আওতা বা পরিধি বলতে একটা কথায় বোঝানো হয় যে ওই সংশ্লিষ্টের সাথে সম্পৃক্ত একটা বিষয়। অর্থাৎ আমরা যখন উৎপাদন আওতার কথা বলছি তার মানে কি, যে উৎপাদনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের উৎপাদনের আওতা। অর্থাৎ উৎপাদন করতে তার সাথে যে বিষয়গুলো লাগে মাস্ট, সেই বিষয়গুলোকে আমরা বলছি উৎপাদন আওতা, বা একে আবার পরিধি বলা হয়। তার মানে উৎপাদন আওতা বা পরিধি বলতে বোঝানো হয় যে উৎপাদনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলোকে। যেমন উৎপাদন কি করে, উপযোগ সৃষ্টি করে। আমরা একটু আগে গুরুত্বের মধ্যে পড়েছি যে উৎপাদন কি করা হয়, উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয়। সেটা হতে পারে রূপগত উপযোগ প্রথমত, তারপরে হতে পারে স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, কালগত উপযোগ, বা তোমার হচ্ছে তথ্যগত উপযোগ, সেবাগত উপযোগ, সব ধরনের উপযোগ আমরা কী করতে পারি, উৎপাদনের মাধ্যমে সৃষ্টি করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে উপকরণ সংগ্রহ। এই যে উৎপাদনের আওতার সাথে উপকরণ সংগ্রহের বিষয়, তুমি যখন উৎপাদন করবা তোমাকে উৎপাদনের অবশ্যই তার একটা উপকরণ লাগবে। সেই উপকরণটা তুমি কোথা থেকে সংগ্রহ করবে, অবশ্যই প্রকৃতি থেকে সংগ্রহ করবে। তাহলে উৎপাদন আওতার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের উপকরণ সংগ্রহ। এরপরে রূপান্তর। আচ্ছা, এই যে তুমি উপকরণ সংগ্রহ করছো বা কাঁচামাল সংগ্রহ করছো, এটাই কি শুধুমাত্র তোমার বিক্রির জন্য পারফেক্ট? না, কখনোই না। কারণ তোমাকে চাহিদা মাফিক পণ্য উৎপাদন করতে হবে, কাঁচামালটাকে রূপের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যখন এই উপকরণটা সংগ্রহ করার পর সেটা কী করবে, রূপান্তর করবে। অর্থাৎ মানুষের চাহিদা অনুযায়ী, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যতে রূপান্তর করবে। তখন হচ্ছে এটা কিসের আওতা হয়ে যাবে, উৎপাদন আওতা অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে পণ্য নকশাকরণ। শুধুমাত্র কি আমার পণ্যের যে রূপান্তর, কাঁচামাল থেকে রূপান্তর, সেটা করলেই হবে? না, সেটা করলে হবে না। অবশ্যই পণ্যের একটা ছাঁচ বা নকশা আমাকে অঙ্কন করতে হবে, বা একটা নকশা বা ছাঁচের মধ্য দিয়ে পণ্যটাকে তৈরি করতে হবে। আমি শুধুমাত্র সাথে সাথে আমার যেমন ইচ্ছে তেমন কী করলাম, উৎপাদন করলাম, নকশা করলাম, সেটা হবে না। ক্রেতাদের কোন ধরনের নকশা প্রয়োজন, কোন নকশা তাদের পছন্দ, সেই ধরনের চাহিদা মাফিক তাদের কী করতে হবে, এই পণ্যটি নকশা করে সরবরাহ করতে হবে। এরপরে আসি মান নিয়ন্ত্রণ। অর্থাৎ আমি পণ্যটার জন্য উপযোগ সংগ্রহ করলাম, উপযোগ সৃষ্টি করলাম, তারপরে উপকরণ সংগ্রহ করলাম, রূপান্তরকরণটাও করলাম, তারপরে নকশাকরণ করলাম, কিন্তু পণ্যের সব কিছু করার পরে মানটা নাই, ঠিক নাই। তাহলে মান যদি ঠিক না থাকে তাহলে তো আমরা পণ্যটা ক্রেতার কাছে কী করতে পারবো না, সন্তুষ্টি বিক্রয় করতে পারবো না, বা ক্রেতারা পণ্যটি উপভোগ করে বা ক্রয় করে সন্তুষ্টি অর্জন করতে পারবে না। সো আমাদের মূল টার্গেট হচ্ছে মার্কেটিংয়ে যে বা বিপণনে যে ক্রেতা ভ্যালু সৃষ্টি করার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করা, তাদের এমনভাবে আকৃষ্ট করতে হবে যাতে তারা একবার সেবা গ্রহণের পরে আবার যেন ওই সেবাটা গ্রহণ করার জন্য আমার প্রতিষ্ঠানে আসে, সাথে যেন আবার কাউকে নিয়ে আসে, এমন একটা সম্পর্ক তৈরি করা। এটাই হচ্ছে আমাদের বিপণনের মূল কথা। তাহলে আমাদের সব কিছু থাকবে, উপযোগ সৃষ্টি থাকবে, আমার এখানে উপকরণ সংগ্রহ থাকবে, রূপান্তর থাকবে, নকশাকরণ থাকবে, পাশাপাশি আমাকে পণ্যের মানটাও ঠিক রাখতে হবে। অর্থাৎ সব কিছু থাকার পরেও যদি আমার পণ্যের মানটা ঠিক না থাকে তাহলে কিন্তু সেই পণ্যটা আমাদের ক্রেতার কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, সো মান নিয়ন্ত্রণ যেহেতু উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সো এটিও হচ্ছে একটি উৎপাদনের আওতা। এরপরে গবেষণা উন্নয়ন। এই যে মান উন্নয়ন করছি বা মান নিয়ন্ত্রণ করছি, আচ্ছা এই মানের ক্ষেত্রে ক্রেতারা কী ধরনের মান চায়, তাদের কতটুকু মান প্রয়োজন, গুণগত মানগুলো কী কী হতে পারে, সেগুলো আমাদের গবেষণার মাধ্যমে কী করতে হবে, বেছে নিতে হবে বা বাছাই করে নিতে হবে। এরপরে সেই অনুযায়ী আমাকে পণ্যটা উন্নয়ন করতে হবে। অর্থাৎ দেখো একটা চিন্তা করে যে তুমি যদি চানাচুর উৎপাদন করতে চাও, চানাচুর উৎপাদনকারী প্রতিষ্ঠান ধরলাম, চানাচুর উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখন এই চানাচুর উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অনেক আছে, এবং তাদের পণ্যের গুণগুলো কী কী, তারা আগে থেকে ক্রেতাদেরকে কী ধরনের গুণগুলো প্রোভাইড করছে সেগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। বের করার পরে আমার পণ্যের মধ্যে ওগুলো তো রাখতেই হবে, তার পাশাপাশি আমি অতিরিক্ত কিছু দিতে পারি কিনা সেটা আমাকে গবেষণা করে বের করতে হবে, এবং সেটা উন্নয়নটা করতে হবে। তাহলেই না আমি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের উৎপাদন আওতা। তাহলে আমি আবার বলছি, উৎপাদন আওতা বলতে বোঝায় যে উৎপাদনের সাথে সম্পৃক্ত বিষয়, উৎপাদনের পরিধি বলতে বোঝায় উৎপাদনের সাথে সম্পৃক্ত বিষয়। সেগুলো কী কী, উপযোগ সৃষ্টি, উৎপাদন অবশ্যই সৃষ্টি করে, উপকরণ সংগ্রহ করে, রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করে, পণ্যের নকশা করে, মান নিয়ন্ত্রণ করে, পাশাপাশি গবেষণা এবং উন্নয়ন করে থাকে। সো এগুলো হচ্ছে আমাদের উৎপাদন আওতা অথবা পরিধির বিষয়াবলী। এরপর আসে উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা বলতে কী বোঝানো হয়, যে সমপরিমাণ অথবা একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করাকে আমরা বলেছি উৎপাদনশীলতা। বর্তমানে সব ব্যবসায় অন্যতম উদ্দেশ্যই হচ্ছে আমাদের কী করা, উদ্বৃত্ত বা সারপ্লাস ক্রিয়েট করা। ঠিক আছে, আর উৎপাদনশীলতা বলতে বোঝানো হয় যে একই পরিমাণ, আগে যে পরিমাণ, আগে ধরো আমি তোমার 10 উপকরণ ব্যবহার করে, ধর 10টি উপকরণ ব্যবহার করে 20টি পণ্য উৎপাদন করতে পারতাম। এখন যদি আমি 10টি উপকরণ ব্যবহার করে, ঠিক একই উপকরণ ব্যবহার করে এবং একই সময় ব্যবহার করে 20টি থেকে আমি 25টি করি, অবশ্যই সেটা আমার প্রতিষ্ঠানে বলবো উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। তার মানে উৎপাদনশীলতা হচ্ছে
একই ধরনের কাঁচামাল এবং সময় ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করাকে আমরা বলছি উৎপাদনশীলতা। সো উৎপাদনশীলতাকে বর্তমানে ব্যবসার প্রধান উদ্দেশ্য বলা হয়, যে আমরা বলবো যে বর্তমানে সব ব্যবসায়, যত ধরনের ব্যবসা আছে সব ব্যবসায়ী প্রধান অন্যতম বা প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের কি উদ্বৃত্ত সৃষ্টি করা। যে উদ্বৃত্তটা কিসের মাধ্যমে সৃষ্টি করা হয়? আমাদের উৎপাদনশীলতার মাধ্যমে সৃষ্টি করা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এরূপ উদ্বৃত্ত সৃষ্টির দক্ষতা বা সামর্থ্যকে আমরা কি বলছি? উৎপাদনশীলতা বলছি। আচ্ছা, উৎপাদনশীলতা বের করার একটা সূত্র হচ্ছে আমাদের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদন ডিভাইডেড বাই মোট উপকরণ, মোট ইনপুট ডিভাইডেড বাই মোট আউটপুট। আমরা যতটুকু ইনপুট দেবো তাকে আউটপুট দ্বারা কী করব? ভাগ করব। করার পর যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের উৎপাদনশীলতার পরিমাণ। ঠিক আছে, তো চলো আমরা একটা ম্যাথ দেখে আসি এ সম্পর্কিত। আমরা বলছি এখানে যে এবিসি প্রতিষ্ঠানটি তোমার 5 লাখ টাকা মূল্যের বিক্রয়যোগ্য এবং আকর্ষণীয় পণ্য উৎপাদন করলো। এই পণ্য উৎপাদনে উক্ত প্রতিষ্ঠান শ্রম বাবদ ব্যয় হয়েছে 75,000 টাকা, যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে 10,000 টাকা, কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে 25,000 টাকা এবং বিবিধ খরচ হয়েছে কত টাকা? 15,000 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে যে এবিসি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কত। আর এখন আমরা জানি যে এবিসি প্রতিষ্ঠানের যে উৎপাদনশীলতা আছে, সেই উৎপাদনশীলতা বের করার সূত্রটা কি? উৎপাদনশীলতা বের করার সূত্র হচ্ছে মোট উৎপাদন অথবা ইনপুট ডিভাইডেড বাই হচ্ছে মোট উপকরণ, তাই না? এটা তাহলে আসো আমরা এখানে কি বলছি? মোট উৎপাদন ডিভাইডেড বাই মোট উপকরণ। তাহলে মোট উৎপাদন কত? প্রতিষ্ঠানটি বিক্রয়যোগ্য কতটুকু আছে? মোট, এটাই তো মোট, তার মানে 5 লাখ টাকা। তাহলে মোট হচ্ছে আমাদের 5 লাখ। আর আমরা এবার দেখব মোট উপকরণ কি কি আছে। এখানে দেখো শ্রম বাবদ ব্যয় আছে 75,000 টাকা, আমরা লিখে দিলাম 75,000 টাকা, প্লাস এখানে আছে তোমার যন্ত্রপাতি বাবদ ব্যয় হচ্ছে 10,000 টাকা, আমরা লিখলাম 10,000 টাকা, প্লাস এখানে কি আছে? কাঁচামাল বাবদ ব্যয় হচ্ছে 25,000 টাকা, আমরা লিখলাম 25,000 টাকা, 25,000 টাকা। তারপর বিবিধ খরচ হয়েছে 15,000 টাকা। তো আমরা কি করলাম? এখানে 15,000 টাকা লিখে দিলাম। তাহলে একটু খেয়াল করো, আমি যদি একটু মুছে দিই এটা, তাহলে কত হচ্ছে? আমার এখানে নর্মালি কত ছিল? 5 লাখ টাকা ছিল। তাহলে আমাদের উপরে থাকছে তোমার হচ্ছে 5 লক্ষ টাকা এবং নিচে কত থাকছে? 75,000, 25,000, 1 লক্ষ, 1 লক্ষ কত হাজার? 25,000 টাকা। তাহলে এখানে লিখবো হচ্ছে 1,25,000 টাকা। সো 1,25,000 টাকা আছে এখানে, 1,25,000 টাকা। সো এটা দ্বারা ভাগ করার পর যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ হবে? আমাদের উৎপাদনশীলতার পরিমাণ হবে। তার মানে আমাকে প্রশ্ন দেওয়া থাকবে এরকমভাবে যে একটা এবিবি প্রতিষ্ঠান আছে বা এখানে যে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে, সেই প্রতিষ্ঠান কত টাকা মোট উৎপাদন ছিল তাদের 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা তারা কী করতে পারবে? বিক্রয় করতে পারবে এবং আকর্ষণীয় পণ্য উৎপাদন করেছে তারা, ঠিক আছে, বুঝলাম। এরপরে তাদের অন্যান্য যে ব্যয়গুলো ছিল, উপকরণগুলো ছিল এই 5 লক্ষ টাকার পরিমাণ পণ্য উৎপাদন করতে, সেগুলো হচ্ছে আমাদের শ্রম ব্যয় ছিল, আমাদের তোমার হচ্ছে যন্ত্রপাতি ব্যয় ছিল, কাঁচামাল ব্যয় ছিল, বিবিধ খরচ ছিল, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মোট উপকরণ। তাহলে আমরা জানি যে উৎপাদনশীলতার সূত্র হচ্ছে কি? মোট উৎপাদনশীলতা ডিভাইড বাই মোট উপকরণের মূল্য। তাহলে আমরা মোট উৎপাদনশীলতা পেলাম 5 লক্ষ টাকা এবং সবগুলো আমরা উপকরণ যোগ করে পেয়েছি কত? 1,25,000 টাকা। তাহলে এইটা দ্বারা এটা ডিভাইড করে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? উৎপাদনশীলতার পরিমাণ। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এরপর 1 নজরে যদি আমরা একটা উৎপাদন সম্পর্কিত আলোচনা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পারি কি যে উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দেয়। অর্থাৎ উৎপাদনশীলতা কার উপর গুরুত্ব দিবে? প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর উপর। কারণটা কি? কারণটা হচ্ছে উৎপাদনশীলতা মূল কথাই হচ্ছে কি যে আগের চেয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা, কিন্তু পার্থক্য হচ্ছে একই পরিমাণ কাঁচামাল এবং একই পরিমাণ কি সময় ব্যবহার করে, একই পরিমাণ সময় এবং কাঁচামাল ব্যবহার করে তারা আগের থেকে বেশি পরিমাণ উৎপাদনের প্রতি কী দেয়? জোর দেয়, যেন প্রতিষ্ঠান সেম জিনিস ব্যবহার করে বেশি পরিমাণে উৎপাদন করতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে এটি প্রতিষ্ঠানের উপকরণ ব্যবহারের দক্ষতা নির্দেশ করে, যে আমি উপকরণ কতটুকু দক্ষতার সাথে ব্যবহার করছি সেটা নির্দেশ করে উৎপাদনশীলতা। এরপরে উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উপকরণ ব্যবহারের পরিমাণ অপরিবর্তিত রাখতে সাহায্য করে। অর্থাৎ যেটুকু উপকরণ আগে ব্যবহার করছি সেইটুকু উপকরণ এখন আমি অব্যাহত রাখবো, কিন্তু উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি করব। এরপরে হচ্ছে সর্বোপরি যেটা হয়, আগের চেয়ে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। অর্থাৎ আগে যেরকম উৎপাদন করতাম তার থেকে এখন বেশি পরিমাণে পণ্য উৎপাদন করছি, যেটা নামে আমরা বলছি কি উৎপাদনশীলতা।
সুতরাং উৎপাদনশীলতা যদি বলতে যাই যে উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণের অনুপাত, অর্থাৎ প্রত্যাশিত উৎপাদনের জন্য কী পরিমাণ উপকরণ ব্যবহৃত হবে তার অনুপাত নির্ণয় হলো উৎপাদনশীলতা। মোট কথা উৎপাদনশীলতা ইকুয়াল টু উপকরণ বা হচ্ছে তোমার মোট উৎপাদন ডিভাইড বাই মোট উপকরণের মূল্য, এটি হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। আচ্ছা, উৎপাদনশীলতার প্রকারভেদ এবং পরিমাপ। উৎপাদনশীলতা বলতে কি বোঝানো হয় যে একই পরিমাণ শ্রম কাঁচামাল ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা। এইটাকে আমরা 6টি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে মোট উৎপাদনশীলতা, একটি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা এবং হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। তাহলে উৎপাদনশীলতার প্রকারভেদ কত প্রকার? 6 প্রকার। একটা মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা এবং হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। এরপরে উৎপাদনশীলতা আওতা। আমরা জানি আওতা বলতে কি বোঝানো হয়? উৎপাদন আওতা মানে উৎপাদনের সাথে সম্পৃক্ত বিষয়। তাহলে উৎপাদনশীলতা আওতা মানে কি? উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলা। ওকে, ডান। কৃষিক্ষেত্রে, আচ্ছা, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতার গুরুত্ব কী? কৃষিক্ষেত্রে যখন আমরা কি করি, যখন আমরা দেখব যে কৃষিক্ষেত্রে আমরা একই পরিমাণ জমি ব্যবহার করে, একই পরিমাণ সার কীটনাশক ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পেরেছি ওই জমিতে, তখনই আমরা বলবো সেখানে উৎপাদনশীলতার কি হয়েছে? উৎপাদনশীলতার ব্যবহার হয়েছে, অর্থাৎ আমরা উৎপাদনশীলতার দক্ষতা ব্যবহার করতে সক্ষম হয়েছি। শিল্পক্ষেত্রে যদি একই কথা বলা হয় যে আমরা একই পরিমাণে কাঁচামাল ব্যবহার করে, একই পরিমাণ শ্রমিক ব্যবহার করে, একই পরিমাণ সময় ব্যবহার করে আমরা আগের থেকে বেশি পরিমাণ পণ্য বা বেশি পরিমাণ ইউনিট উৎপাদন করতে পেরেছি, তখন আমরা বলবো যে আমি এখানে কি করতে পেরেছি? দক্ষতার সাথে উৎপাদনশীলতার ব্যবহার করতে সক্ষম হয়েছি। এরপরে উপযোগ সৃষ্টিতে, হ্যাঁ, উৎপাদনশীলতার মাধ্যমে যেহেতু আমরা কি করতে পারি যে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করি, সে যত পরিমাণ পণ্য উৎপাদন করব তত পরিমাণ বেশি কি করতে পারবো? উপযোগটা সৃষ্টি করতে পারবো। আগে যদি 10টা পণ্য উৎপাদন করতাম তাহলে 10 ইউনিট উপযোগ সৃষ্টি হতো, এখন যে 10 থেকে 12 করে আবার 2টা বৃদ্ধি পাচ্ছে, 2টা উপযোগ, তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনশীলতার ফলে উৎপাদনের কি হয়? উপযোগ বৃদ্ধি পায় বা উপযোগ সৃষ্টিতে উৎপাদনশীলতা সহায়তা করে। সম্পদের সুষ্ঠু ব্যবহার, আচ্ছা, একমাত্র উৎপাদনের মাধ্যমে আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। আচ্ছা, শুধুমাত্র কি উৎপাদনের মাধ্যমে? না, উৎপাদনের মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়, এই কথাটি যদি বলি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে ভুল থেকে যায়। আমাদের বলতে হবে যে একমাত্র উৎপাদনশীলতার মাধ্যমে আমরা সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি, কারণ উৎপাদনশীলতার মূল কথাই হচ্ছে কম পরিমাণ সম্পদ ব্যবহার করে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা বা একই পরিমাণ ব্যবহার করে আগের থেকে বেশি পরিমাণ উৎপাদন করা। সো আমি যদি সম্পদের পরিমাণ সেম রেখে যদি আগের থেকে বেশি পরিমাণ উৎপাদন করতে পারি, তো নর্মালি তখনই বলবো আমি সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে সক্ষম হয়েছি। তার মানে উৎপাদনশীলতা আওতা আমরা দেখতে পারি কৃষিক্ষেত্রে, দেখতে পারি শিল্পক্ষেত্রে, দেখতে পারি উপযোগ সৃষ্টিতে এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারে। তাহলে উৎপাদনশীলতা আওতা জানতে চাইলে নর্মালি আমরা এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা করে দিব। এরপরে হচ্ছে আমরা উৎপাদনশীলতার গুরুত্ব যদি দেখি, উৎপাদনশীলতার গুরুত্বের মধ্যে প্রথম হচ্ছে উৎপাদন বাড়ানো। আচ্ছা, উৎপাদনশীলতার মূল কথা বা রুট যে কথা সেটাই হচ্ছে কি আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা। তা আমরা বলতেই পারি যে উৎপাদনশীলতার গুরুত্বের মধ্যে পড়ে উৎপাদন বাড়ানো। তারপর মুনাফা বাড়ানো, আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করছি, যত বেশি পরিমাণ পণ্য উৎপাদন করব তত বেশি পরিমাণ বিক্রি করতে পারবো, যত বেশি পরিমাণ বিক্রি হবে তত বেশি পরিমাণ মুনাফা বাড়বে। ডান। এরপরে ব্যবসার সম্প্রসারণ, আমি যদি মুনাফা বেশি করি, আমরা যদি মুনাফার পরিমাণ বাড়ে তাহলে আমি কি ব্যবসাটা সম্প্রসারণ করতে পারবো, এটা হচ্ছে উৎপাদনশীলতার একটা বেনিফিট। তারপর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। আচ্ছা, আমি কখন প্রতিযোগিতার সাথে মোকাবেলা করতে পারবো? প্রতিযোগীদের সাথে যখন আমি কি করতে পারবো যে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবো একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে এবং সেই পণ্যটি আগের মতোই গুণগত সম্পন্ন হবে, তখনই আমি কি করতে পারবো? বাজারে প্রতিযোগীদের সাথে মোকাবেলা করার একটা সক্ষমতা তৈরি করতে পারবো। তারপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে আগে তুমি 10 ইউনিট পণ্য বিক্রি করে যে আয়টা করতে সেটা দ্বারা যে অর্থনৈতিক উন্নয়নটা হইতো, এখন উৎপাদনশীলতার ফলে যদি তুমি 10 থেকে 12 করে বাড়তি 2 ইউনিটের জন্য যে আয়টা করছো, তার মানে কি আগের উন্নয়নের চেয়ে এখনকার উন্নয়ন তোমার বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় অর্থনৈতিক উন্নয়ন। তাহলে নর্মালি উৎপাদনশীলতার গুরুত্ব যদি বলি যে এখানে গুরুত্ব আওতা পরিধি টোটালি কিন্তু প্রায় সব কিছু কাছাকাছি কনসেপ্ট, ঠিক আছে, সেম কনসেপ্টই বলা যায়। উৎপাদন বাড়ানো, উৎপাদনশীলতার মাধ্যমে অবশ্যই উৎপাদন বাড়ানো হয়, এটাই হচ্ছে আমাদের উৎপাদনশীলতার মূল কনসেপ্ট। তারপর মুনাফা বাড়ানো, যত বেশি উৎপাদন বাড়বে তত বেশি বিক্রি হবে, তত বেশি মুনাফা আসবে, যত বেশি মুনাফা আসবে তত বেশি ব্যবসার সম্প্রসারণ হবে, তত বেশি আমরা কি করতে পারবো? যত বেশি উৎপাদন হবে তত বেশি আমরা বাজারে চাহিদা সরবরাহটা পূরণ করতে পারবো এবং মুনাফা অর্জন করতে পারবো এবং কি করতে পারবো? প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি করতে পারবো? মোকাবেলা করার সক্ষম
সক্ষমতা অর্জন করতে পারবো। এরপরে সবসময় আমরা সর্বশেষে সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নটাও করতে পারবো উৎপাদনশীলতার গুরুত্বের মাধ্যমে। তাহলে উৎপাদনশীলতার গুরুত্ব যদি আমাকে আলোচনা করতে বলে, তাহলে আমরা এই নর্মালি এগুলো দিয়ে কী করবো, সেখানে আমরা ব্যাখ্যামূলক কিছু আলোচনা বলবো। উৎপাদন বাড়ানো, মুনাফা বাড়ানো, ব্যবসা সম্প্রসারণ, প্রতিযোগিতা মোকাবেলা এবং অর্থনৈতিক উন্নয়ন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানোর পদক্ষেপ। কীভাবে আমরা আসলে উৎপাদনশীলতা বাড়াইতে পারি, এটা কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ আছে। সেই পদক্ষেপগুলো হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। একমাত্র দক্ষ ব্যবস্থাপনায় পারে আমার উৎপাদনশীলতার পরিমাণ ব্যবহার করে বা উৎপাদনশীলতা বাড়ানো, অথবা একই পরিমাণ কাঁচামাল বা সময় ব্যবহার করে পূর্বের থেকে এখন বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা। যদি আমার ব্যবস্থাপনা নড়বড়ে হয় তাহলে কখন এই বিষয়টি সম্ভব নয়। এরপরে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, আমার দক্ষ ব্যবস্থাপনা আছে, আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ওই পরিমাণ পণ্য উৎপাদনের জন্য আধুনিক কোনো প্রযুক্তি নেই, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, উৎপাদনশীলতা বাড়াতে পারবো না। যদি উৎপাদনশীলতা বাড়াতে হয় আমাকে অবশ্যই আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠানে সরবরাহ করতে হবে, থাকতে হবে। উন্নত কাঁচামাল। আচ্ছা, আমার প্রতিষ্ঠানে দক্ষ ব্যবস্থাপনাও আছে, আমার প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি কাঁচামালও ব্যবহারও আছে বা আধুনিক প্রযুক্তি ব্যবহার আছে, কিন্তু কাঁচামালটা আমার উন্নত না। আচ্ছা, কাঁচামালটা আমার হচ্ছে কি গুণগত সম্পন্ন না, তাহলে কি আমি আদৌ দক্ষ ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভালো পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবো না, বা ওই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আগের থেকে বেশি পণ্য উৎপাদন করতে পারবো না। যখনই আমি আগের থেকে বেশি পণ্য উৎপাদন করতে চাবো, তখন অবশ্যই কাঁচামালটা আমাকে কী করতে হবে, উন্নত মানের হতে হবে বা গুণগত সম্পন্ন হতে হবে। আমরা জানি যে উন্নত ক্রয়, কাঁচামালটা যখন ক্রয় করবো তখন আমরা জানি যে উত্তম ক্রয় আমার হচ্ছে বিক্রয়ের অর্ধেক। ঠিক আছে, যদি ক্রয়টা কাঁচামালটা আমার ভালো হয়, পণ্যটা অলরেডি ভালো হবে, গুণগত সম্পন্ন হবে, বাজারে বিক্রির পরিমাণটাও বেড়ে যাবে। এরপরে দক্ষ মানব সম্পদ। আচ্ছা, আমার কাছে দক্ষ ব্যবস্থাপনা আছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার আছে, উন্নত কাঁচামাল আছে, কিন্তু যারা পণ্যটি তৈরি করছে তাদের মাঝে কিভাবে পণ্যটি তৈরি করতে হয় এই ধরনের কোনো জ্ঞান নাই। তারা যেরকম ইচ্ছে যেরকম ইচ্ছে সেই রকমই তার পণ্যের উৎপাদন করতে পারছে। তো এইরকম করলে তো হবে না। একটা পণ্যের উন্নত মানের পণ্য তৈরি করতে হলে তার কিছু প্রক্রিয়া আছে, তার কিছু পদক্ষেপ আছে, সেগুলো তাদের মানতে হবে এবং প্রত্যেকটি পদক্ষেপের জন্য তাদের কি করতে হবে, নিজস্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞান সেখানে প্রয়োগ করতে হবে। এখন তারা যদি নিজেদের মতো করে শুধুমাত্র চায় যে আমি পণ্য জাস্ট উৎপাদন করতে পারলেই হলো, সেটা গুণগত রক্ষা হোক আর না হোক, এমনটা করলে হবে না। অবশ্যই সে মানব সম্পদগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তাদের বোঝাইতে হবে যে একটা পণ্য কীভাবে তৈরি করা যায়, কীভাবে সেই পণ্যের কাঁচামালটাকে আমরা নষ্ট না করতে পারি, অর্থাৎ যে কাঁচামাল দিয়ে আমার একটা পণ্য উৎপাদন করা যায় সেই কাঁচামাল দিয়ে কীভাবে আমরা 3টি পণ্য উৎপাদন করতে পারি, এই ধরনের তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। এরপর হচ্ছে উন্নত কাজের পরিবেশ। শুধুমাত্র দক্ষ ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার, উন্নত কাঁচামাল, দক্ষ মানব সম্পদ থাকলেই হবে না। এই দক্ষ মানব সম্পদে কাজ করার জন্য আমাদের একটা কাজের পরিবেশ লাগবে। সব কিছু ঠিকঠাক কিন্তু কাজের পরিবেশে নাই, কাজের পরিবেশে ঠিকঠাক আলো নাই, বাতাস নাই, সবসময় তারা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকে। তো সেইখানে কিন্তু তারা দক্ষ হওয়া সত্ত্বেও কাজ করে কি পাবে না, স্বাচ্ছন্দ্য বোধ করবে না এবং আলটিমেটলি আমাদের কিন্তু এখানে আউটপুটটা কিন্তু বাজে আসবে বা খারাপ আসবে। তাহলে উৎপাদনশীলতা বাড়ানোর পদক্ষেপগুলো হচ্ছে এরকম যে দক্ষ ব্যবস্থাপনা থাকতে হবে, আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকতে হবে, উন্নত কাঁচামাল থাকতে হবে, দক্ষ মানব সম্পদ থাকতে হবে এবং হচ্ছে কাজের পরিবেশটা উন্নত থাকতে হবে। তখনই শুধুমাত্র আমরা উৎপাদনশীলতা বাড়াইতে পারবো বা হচ্ছে আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবো ব্যবহার করে একই ধরনের কাঁচামাল, একই ধরনের শ্রম। এরপর হচ্ছে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারের উপাদান। আচ্ছা, এই উৎপাদনশীলতার উপর 3টি দিক থেকে আমরা প্রভাব বিস্তার করতে পারি। একটা হচ্ছে কর্মসংগত বিষয় থেকে, একটা হচ্ছে সম্পদ সংগত বিষয় থেকে, একটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিষয় থেকে। তাহলে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারের উপাদান সম্পর্কে আলোচনা যদি করতে বলে তা আমরা বলবো যে 3টি বিষয় থেকে তারা কি করে প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে কর্মসংক্রান্ত বিষয়, একটি হচ্ছে সম্পদ সংক্রান্ত বিষয়, একটি হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিষয়। তো এবার দেখা যাক যে কর্মসংগত বিষয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে। কর্মসংক্রান্ত মানে কি? কর্ম দ্বারা বোঝানো যাচ্ছে যে এখানে কর্মীদের নিয়ে আসলে বিষয়গুলো বোঝানো থাকবে। একটা হচ্ছে এখানে কর্মসংগত বিষয়ের মধ্যে অবশ্যই কর্মীদের দক্ষতা থাকতে হবে। কর্মীদের দক্ষতা কিন্তু উৎপাদনশীলতার উপর প্রচুর পরিমাণ প্রভাব বিস্তার করে। যদি দক্ষ হয় কর্মী তাহলে আমার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ভালো হবে বা বাড়বে, আর যদি দক্ষ না হয় শ্রমিক, যে পণ্যটি তৈরি করবে সেই মানব সম্পদে যদি আমার দুর্বল হয় তাহলে কখনোই আমি ঠিকঠাক পণ্য উৎপাদন করতে পারবো না। উৎপাদনশীলতা তো অনেক দূরের কথা। তারপরে ব্যবস্থাপিক উপাদান, আমাকে ব্যবস্থাপনার দক্ষতা হতে হবে এবং উৎপাদন যে প্রক্রিয়া আছে সেটাও কিন্তু দক্ষতার সাথে আমাকে পরিচালনা করতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের কর্মসংক্রান্ত বিষয়গুলি। নাম্বার 1 কর্মীদের দক্ষতা, নাম্বার 2 ব্যবস্থাপক উপাদান, নাম্বার 3 হচ্ছে আমাদের উৎপাদন প্রক্রিয়া। এরপরে যে বিষয়টি আসে প্রভাবক বিস্তার থেকে সেটা হচ্ছে সম্পদ সংক্রান্ত।
আচ্ছা, আমার কাছে কর্মসংগত বিষয়ের মধ্যে কর্মীদের দক্ষতা আছে, ব্যবস্থাপক উপাদান আছে, উৎপাদন প্রক্রিয়াও ঠিকঠাক আছে, কিন্তু আমাদের সম্পদ সংক্রান্ত কোনো বিষয় আমাদের কাছে দক্ষতার সহিত নাই। তাহলে তখন কিন্তু আমরা কি করতে পারবো না, ঠিকঠাকভাবে উৎপাদনটা করতে পারবো না। যেমন কি সম্পদ সংক্রান্ত আমাকে প্রযুক্তিগত উপাদান যথাযথ প্রতিষ্ঠান থাকতে হবে, যথেষ্ট পরিমাণে থাকতে হবে। যখন যেখানে যে ধরনের কলকবজা বা যন্ত্রপাতির দরকার তখন সেখানে যেন আমরা সেটা সরবরাহ দিতে পারি সে ধরনের সক্ষমতা থাকতে হবে। অর্থগত উপাদান, এই যে প্রযুক্তির ব্যবহার দিচ্ছ, এই প্রযুক্তির ব্যবহারের জন্য তোমাকে অবশ্যই একটা ক্রয় ক্ষমতা, সেটাই হচ্ছে অর্থগত উপাদান, সেটা পর্যাপ্ত পরিমাণে প্রতিষ্ঠান থাকতে হবে। তারপর ব্যবহৃত কাঁচামালটা অবশ্যই তোমাকে উন্নত মানের হতে হবে। কখনোই অনুন্নত কাঁচামাল দিয়ে তুমি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে না। তাহলে প্রথমে গেল সম্পদ সংক্রান্ত কর্মসংগত বিষয়, তারপর হচ্ছে সম্পদ সংক্রান্ত বিষয়। কর্মসংগত বিষয়ের মধ্যে কর্মীদের দক্ষতা ছিল, ব্যবস্থাপক উপাদান ছিল, উৎপাদন প্রক্রিয়া ছিল। এরপর সম্পদ সংক্রান্ত বিষয়ের মধ্যে ছিল প্রযুক্তিগত উপাদান, অর্থগত উপাদান এবং ব্যবহৃত কাঁচামাল। এবার লাস্ট ওয়ান যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পরিবেশগত উপাদান। তাহলে পরিবেশগত উপাদানের মধ্যে যে বিষয়গুলো আছে অবশ্যই সেটা পরিবেশ সম্পর্কিত হবে। যেমন আমাকে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে, তারপর কারখানার বিন্যাসটা ঠিক রাখতে হবে, কাজের পরিবেশটা ঠিক রাখতে হবে। আমার কাছে কর্মসংগত বিষয় সব ঠিকঠাক, সম্পদ সংক্রান্ত বিষয়টাও সব ঠিকঠাক, কিন্তু আমার পরিবেশগত কোনো বিষয় নেই, যেখানে তারা কাজ করবে সেই কাজের পরিবেশটা আমার ঠিক নেই, তাহলে কি আমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না? কারণ তারা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, সবসময় একটা বিরক্তিকর ভাব তাদের মাঝে থাকবে। সো বিরক্তিকর ভাব নিয়ে কখনোই কাঙ্ক্ষিত কি করা যায় না, পণ্য উৎপাদন করা যায় না, সেখানে উৎপাদনশীলতা তো অনেক দূরের বিষয়। তার মানে আমাকে উৎপাদনশীলতার উপর প্রভাব যে বিস্তার করে সেই তিনটি উপাদান হচ্ছে একটা কর্মসংক্রান্ত, একটা সম্পদ সংক্রান্ত, একটা হচ্ছে আমার পরিবেশগত বিষয়। তো যদি তোমার প্রশ্নে আসে যে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারের উপাদানগুলো আলোচনা করো, তাহলে আমাকে কর্মসংক্রান্ত, সম্পদ সংক্রান্ত এবং হচ্ছে আমাকে পরিবেশগত বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের আশা করা যায় ফুল মার্কস গেইন করতে পারবো। এরপরে আসো এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গুরুত্ব, যেখান থেকে মাস্ট বি কোশ্চেন আসে আমাদের বোর্ড কোশ্চেনে, সেই সূত্রগুলো একটু দেখবো। দেখো আমরা বলেছিলাম যে আমাদের উৎপাদনশীলতার যে ছয়টি, সেই ছয়টির ক্ষেত্রে ছয়টি ধরনের সূত্র আছে এবং সর্বশেষে আমাকে আমরা অতিরিক্ত সূত্র দিয়েছি আর্থিক উৎপাদনশীলতা। তাহলে দেখো মোট এই ছয়টি যদি আমরা বলি, এই ছয়টি হচ্ছে আমাদের উৎপাদনশীলতার প্রকারভেদ ছিল। প্রথমটা ছিল উৎপাদনশীলতা, বা যেটাকে আমরা জানি যে উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। মোট উৎপাদনকে যদি আমরা মোট উপকরণ দিয়ে ডিভাইডেড করি তাহলে আমরা পাবো হচ্ছে উৎপাদনশীলতার কি পরিমাণ, যেটা আমরা এবিসি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে করে এসেছিলাম। এরপরে আসো দ্বিতীয় নম্বর হচ্ছে মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা একই কথা, মোট উৎপাদনের মূল্যকে আমরা মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার মোট উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতার কথা যদি চিন্তা করো, সূত্রটা হচ্ছে এরকম। শ্রমের উৎপাদনশীলতার ক্ষেত্রে আমাদের দুই ধরনের সূত্র আছে, একটা হচ্ছে আমার শ্রম ঘন্টা দিয়ে, আরেকটা হচ্ছে আমার শ্রম ব্যয়ের পরিমাণ দিয়ে। প্রশ্নে যেটা থাকবে তখন সেটা দিয়ে আমাকে সূত্রটা ইউজ করতে হবে। যদি প্রশ্ন থাকে শ্রম ঘন্টা, তাহলে শ্রম ঘন্টার সূত্র ইউজ করতে হবে। যদি শ্রম ব্যয়ের পরিমাণ দেওয়া থাকে তাহলে আমাকে এই সূত্র ইউজ করতে হবে। তাহলে শ্রম ঘন্টার ক্ষেত্রে সূত্র হচ্ছে মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা, আর আমার শ্রম ব্যয়ের পরিমাণের ক্ষেত্রে সূত্র হচ্ছে মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইড বাই শ্রম ব্যয় পরিমাণ। ওয়েল ডান। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা। এখানেও আমাদের দুটি সূত্র লক্ষ্য করা যায়। একটা হচ্ছে মোট যন্ত্র সময় দিয়ে যখন বলবো তখন একটি সূত্র হবে, যন্ত্রপাতি বাবদ ব্যয় দিয়ে যখন বলবো তখন একটি সূত্র হবে। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে যখন মোট যন্ত্র সময় থাকবে তখন সূত্র হবে মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট যন্ত্র সময়। এরপরে যখন যন্ত্রপাতির ব্যয় বাবদ কিছু কথা বলা থাকবে বা যন্ত্রপাতির ব্যয়টা দেওয়া থাকবে তখন আমাদের সূত্র ইউজ করতে হবে মোট উৎপাদনের মূল্য বা পরিমাণ ডিভাইড বাই যন্ত্রপাতি বাবদ ব্যয়। তার মানে আমার এখানে নির্ভর করবে প্রশ্নে কোনটা দেওয়া আছে। যদি যন্ত্র সময় দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে, আর যদি যন্ত্রপাতি বাবদ ব্যয় দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে 5 নম্বর মালামালের উৎপাদনশীলতা, ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি। মালামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্যকে জাস্ট ডিভাইড করবে মোট মালামাল অথবা কাঁচামালের যে মূল্যটা আছে সেই মূল্যটা দ্বারা, তাহলে আমাদের বের হবে মালামালের উৎপাদনশীলতা। এরপরে মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা বের করা হচ্ছে দুটা সূত্র, একটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ, মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ, অথবা মূলধনের উৎপাদনশীলতা বলতে সূত্র হচ্ছে মোট আয়, মোট উৎপাদনের মূল্য এটা বিক্রি করে তো আমরা কী করবো, আয়োজন করবো, সেই মোট আয়টুকু ডিভাইড বাই মোট মূলধনের পরিমাণ। প্রত্যক্ষ পরোক্ষভাবে টোটালি সূত্র আছে, জাস্ট আমরা একটু এক্সটেন্ড করে দিয়েছি যে মোট উৎপাদনের মূল্য যদি মানে কি মোট উৎপাদনের মূল্য আমরা যতটুকু উৎপাদন করছি ততটুকু বিক্রয় করার ফলে কী অর্জন করবো, আয়টু অর্জন করবো, সো সেই আয়টুকু ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ। এরপরে আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইড বাই হচ্ছে রূপান্তর মূল্য, সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। যদি আরেকটা কথা এখানে শতকরা প্রকাশ করতে চাইলে আমি 100 দ্বারা গুণ করব,
আমরা জানি যে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে চাই অবশ্যই 100 দ্বারা কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, ওয়েল ডান। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার উৎপাদন যে অধ্যায়টি আছে প্রথম পত্রে, সেখানকার ক্ষেত্রে যে ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসে তার জন্য আমাকে যে সবগুলো মাথায় রাখতে হবে, সূত্রগুলো মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে এই 6টি। প্রথমটা হচ্ছে আমাদের কি করতে হবে, উৎপাদনশীলতা সম্পর্কে জানতে হবে। উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। মোট উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে আমার মোট উৎপাদনের একক ডিভাইডেড মোট শ্রম ঘন্টা, অথবা যদি মোট শ্রম ব্যয়ের পরিমাণ দেওয়া থাকে তাহলে মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড বাই মোট শ্রমের ব্যয়ের পরিমাণ। যন্ত্র উৎপাদনশীলতা ক্ষেত্রে 2 ধরনের সূত্র পাই আমরা। যদি যন্ত্র সময় দেওয়া থাকে তাহলে বলবো মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট যন্ত্র সময়, এবং যদি বলা থাকে যন্ত্রপাতি বাবদ ব্যয় তখন আমরা বলবো যে মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই যন্ত্রপাতি বাবদ ব্যয়। এরপরে মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট কাঁচামাল বা মালামালের মূল্য। এরপরে আছে মূলধনের উৎপাদনশীলতা। এখানে দুটি সূত্র, একটি হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট মূলধনের পরিমাণ, অথবা মোট আয় ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ। এরপরে আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতার সূত্র হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। আচ্ছা, সংযোজিত মূল্য এবং ডিভাইড বাই রূপান্তর মূল্য, আর একটা কথা, যদি শতকরায় প্রকাশ করতে তবে আমাকে 100% দিয়ে গুণন করতে হবে। আর এখানে সংযোজিত মূল্য বের করার সূত্র হচ্ছে আমাদের বিক্রয় মূল্য থেকে মাইনাস করতে হবে কাঁচামাল ব্যয়। তাহলে আমি যদি কি করতে পারি, এখানে সংযোজিত মূল্য মানে আমাকে যে বিক্রয় মূল্য থাকবে সেই বিক্রয় মূল্য থেকে যদি কাঁচামাল ব্যয়টা বাদ দেই তাহলে যে মূল্যটা পাবো সেটা হচ্ছে সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্য তো আমরা নর্মালি জানি যে এর সাথে সংযোজিত বা এই পণ্যের উৎপাদন করতে যতগুলো আমার উপযোগ লাগছে সেগুলোকে, যেটা শ্রম হতে পারে, যন্ত্র হতে পারে, সেই সব ব্যয়গুলোকে আমরা এখানে নর্মালি লিখে দেবো, যোগ করে দেবো, তাহলে বের হবে রূপান্তর মূল্য। আর সংযোজিত মূল্য হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমাকে কাঁচামালের যে ব্যয়টা আছে সেটা কী করতে হবে, মাইনাস করতে হবে। সো এই হচ্ছে আমাদের নর্মালি এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো সেগুলো। তো চলো এবার আমরা হচ্ছে সমাধানে চলে যাই কিছু গাণিতিক সমস্যার। আমরা বললাম যে জারিফ অ্যান্ড কোম্পানি 2017 সালে মোট 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। এক্ষেত্রে তাদের ব্যবহার্য কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি বাবদ 1,50,000 টাকা ব্যয় হয়। এছাড়াও শ্রমিকদের বেতন মজুরি বাবদ ছিল 2 লক্ষ টাকা দেওয়া হয়। 2016 সালে এই প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল তাদের কত, 1.50। তাহলে এই আইটেমগুলো হচ্ছে আমাদের 2017 সালের, এই আইটেমগুলো হচ্ছে 2016 সালে। 2016 সালে তাদের আমাদের উৎপাদনশীলতা ছিল কত, 1.50। তাহলে এখন আমাকে 2016 সালে কী করতে হবে, অবস্থা মূল্যায়ন করতে হবে যে 2016 সালে যে 1.50 উৎপাদনশীলতা ছিল এটা 2017-তে বাড়লো নাকি কমলো। তার জন্য আমাকে কী করতে হবে, 2017 সালের তথ্য দ্বারা আবার আমাকে একটা উৎপাদনশীলতা বের করতে হবে। তো আসো 2017 সালে যদি আমরা কি করি, এটা 2016 না 2017 হবে। 2017 সালের উৎপাদনশীলতা নির্ণয় করি, তাহলে আমরা জানি যে মোট উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। সো মোট উৎপাদনের মূল্য ছিল 20 লাখ টাকা। 20 লাখ টাকা নর্মালি লিখে দিলাম 20 লাখ টাকা। এরপরে মোট উপকরণ কী কী উপকরণ ছিল, আমার এখানে কাঁচামাল অন্য উপকরণ বাবদ ছিল 5 লাখ টাকা, তারপর হচ্ছে যন্ত্রপাতি ছিল 1,50,000 টাকা, এবং হচ্ছে আমার বেতন মজুরি বাবদ ছিল 2 লক্ষ টাকা। সব কিছু আমরা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে আমার টোটাল আসলো উপরে 20 লাখ, নিচে 8,50,000, যোগ করার পরে ভাগ করার পরে বেরোলো 2.35। 2.35 আগে ছিল 1.50। তাহলে আমরা এখন বলবো যে উল্লেখ্য যে 2016 সালে জারিফ অ্যান্ড কোম্পানির মোট উৎপাদনশীলতা ছিল 1.50, যা 2017 সালে বেড়ে কত হয়েছে, 2.35-এ উন্নীত হয়েছে। এর ফলে প্রতীয়মান হয় যে উক্ত প্রতিষ্ঠান দক্ষতার সাথে বা কাজে দক্ষতা তাদের বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাকে এভাবে কি করতে হবে, প্রশ্ন পড়তে হবে, বুঝতে হবে কার সাথে কার তুলনা করতে বলছে। আমাকে এখানে যদি না উৎপাদনশীলতা না বলে বলতো যন্ত্রপাতি, তাহলে আমাকে 2017 সালে যন্ত্রপাতি পরিমাণ বের করে এটার যে অনুপাতটা ছিল সেটার সাথে তুলনা করতে হয়েছে। যেহেতু আমাকে বলে দিচ্ছে উৎপাদনশীলতার কথা, তার মানে আমার এটা 16 সালে, এখন 17 সালে তথ্য বলে দেওয়া আছে, 17 সালে উৎপাদনশীলতা আমাকে বের করতে হবে। বের করে দেখবো যে 16 সালে থেকে আমার এখানে কমেছে 17 সালে নাকি হচ্ছে আমার বৃদ্ধি পেয়েছে। জাস্ট এটুকুই আমরা করবো হচ্ছে এই ম্যাথগুলো থেকে। এরপরে দেখো আরেকটি যদি আমি বলি, দেওয়া সেরকম ফাতিহা কোম্পানি 2017 সালের তৃতীয় 3 নম্বর কোয়ার্টারের মোট 50,000 বোতল সয়াবিন তেল উৎপাদন করে। এজন্য তাদের মোট যন্ত্র সময় ব্যয় বা খরচ হয়েছে 3,000 ঘন্টা এবং শ্রম বাবদ ব্যয় হয়েছে 5,000 ঘন্টা। উল্লেখ্য যে 2017 সালের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে তাদের যন্ত্র উৎপাদনশীলতা, শ্রম উৎপাদনশীলতা পরিমাণ ছিল যথাক্রমে 12 ও 15 এবং 6 ও 8। এরূপ পরিস্থিতিতে 2017 সালের তৃতীয় কোয়ার্টারের ফলাফলের ভিত্তিতে যন্ত্র উৎপাদনশীলতা এবং শ্রম উৎপাদনশীলতা আমাকে মূল্যায়ন করতে বলছে। তার মানে আমাদের এখানে প্রথম কোয়ার্টারের কথা যদি চিন্তা করি, তাহলে প্রথম কোয়ার্টারের যন্ত্র উৎপাদনশীলতা ছিল 12 এবং হচ্ছে আমার শ্রম উৎপাদনশীলতা ছিল 15।
দ্বিতীয় কোয়ার্টারে যন্ত্র উৎপাদনশীলতা ছিল 6 এবং শ্রম উৎপাদনশীলতা হচ্ছে আমাদের 8। এবার প্রথম দ্বিতীয় তো আমাদের দেয়া আছে, আমাদের 2017 সালে যে তৃতীয় কোয়ার্টার আছে সেইটার ক্ষেত্রে এখন কি করতে হবে, যেহেতু 2000 প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারের ক্ষেত্রে আমার যন্ত্র এবং হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা দেওয়া আছে, 17 ক্ষেত্রে আমাকে যন্ত্র এবং হচ্ছে শ্রমের উৎপাদনশীলতাটা বের করতে হবে, তারপরে আমরা কি করতে পারবো, তিনটাকে মূল্যায়ন করতে পারবো। চলো আমরা প্রথমে বের করে ফেলি। নাম্বার 1, যন্ত্র উৎপাদনশীলতা মূল্যায়ন। 2017 সালের তৃতীয় কোয়ার্টারের যন্ত্র উৎপাদনশীলতা আমরা জানি, যেহেতু যন্ত্র সময় দেওয়া আছে ঘন্টা, তার মানে সূত্র হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ ডিভাইড বাই মোট যন্ত্র সময়। তাহলে মোট উৎপাদন কত, 50,000 ডিভাইড বাই সময় কত, তোমার হচ্ছে এখানে যন্ত্র সময় দেওয়া আছে 3000, তার মানে 3000 দ্বারা ডিভাইড করলে 16.67 এরকম আসে, 16.67 প্রায় লিখে দিলেই হবে। এরপরে 2017 সালে ফাতিহা কোম্পানির প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারের যন্ত্র উৎপাদনশীল পরিমাণ ছিল কত, 12 এবং হচ্ছে তোমার 15। তৃতীয় কোয়ার্টারে দেখা যাচ্ছে যে যন্ত্র উৎপাদনশীলতার পরিমাণ কত দাঁড়াচ্ছে এখানে, 16.67, যা আগের প্রথম দ্বিতীয় কোয়ার্টারের চেয়ে বেশি। এতে প্রমাণিত হয় মেশিন দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে। সো আমরা যন্ত্রের ক্ষেত্রে তো মেশিনই বলবো। আগে ছিল কত, দেখো আগে ছিল তোমার হচ্ছে প্রথম কোয়ার্টারে ছিল তোমার 12 এবং দ্বিতীয় কোয়ার্টার ছিল 15, তাহলে প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টার থেকেও আমার তৃতীয় কোয়ার্টার বেশি হচ্ছে, তার মানে অবশ্যই বলবো মেশিন দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে। মেশিন যদি দক্ষতার সাথে বা যন্ত্রপাতি যদি দক্ষতার সাথে পরিচালিত না হতো, তাহলে কখনোই আগের থেকে বেশি পরিমাণে মানে উৎপাদন আর কি হতো না, ঠিক আছে, ইউনিটটা বেশি আসতো না। আচ্ছা, এবার আমাদের পার্থক্য করতে হবে কিসের মাধ্যমে, শ্রম উৎপাদনশীলতার মাধ্যমে। আর শ্রম উৎপাদনশীলতা, তাহলে 2016-17 সালে তৃতীয় কোয়ার্টারের শ্রম উৎপাদনশীলতার সূত্র আমরা জানি কি দেওয়া আছে, শ্রম ঘন্টা। শ্রম ঘন্টা দেওয়া থেকে সূত্র হয় হচ্ছে উৎপাদনের একক ডিভাইড বাই মোট শ্রম সময়। উৎপাদন একক দেওয়া আছে 50,000, শ্রম সময় দেওয়া আছে 5,000, ডিভাইড করলাম 10। আচ্ছা, আগে ছিল কত, প্রথমে ছিল আমাদের 6, দ্বিতীয়টা ছিল 8, বর্তমানে 17তে হচ্ছে 10। অবশ্যই বলবো আমরা কি হয়েছে, যে আগেরটাতে ছিল প্রথম কোয়ার্টার ছিল 6, দ্বিতীয় কোয়ার্টার আর তৃতীয় কোয়ার্টারে হয়েছে তোমার 10, তার মানে অবশ্যই শ্রমিকদের কাজে দক্ষতা বৃদ্ধি পেয়েছে। যদি শ্রমিকদের কাজে দক্ষতা বৃদ্ধি না পায়, তাহলে 6 থেকে 8, 8-এর পরে এখানে তৃতীয় কোয়ার্টারে এসে 10 কখনোই হতো না। সো এইভাবে আসলে আমাকে কি করতে হবে, সব কিছু মূল্যায়ন করতে হবে। সো এই তো গেলো আমাদের বেসিক যে সমস্যাগুলোর সূত্রগুলো পড়লাম, মূল্যায়ন তার করলাম। এবার আমরা দেখবো একটা সৃজনশীলে, যে 2016 সালে সান ফ্যাশন লিমিটেডের উৎপাদিত পণ্যের মূল্য ছিল 10 লক্ষ টাকা। কোম্পানিটির ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল 4 লক্ষ টাকা, বেতন মজুরি 2 লক্ষ টাকা, তারপর অন্যান্য ছিল 1 লক্ষ টাকা। 2015 সালের উৎপাদনের পরিমাণ একই, মানে 2015 সালে উৎপাদন ছিল আমার কত, এই যে 10 লক্ষ টাকা। তারপর এটা একই থাকলেও উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল 4,50,000, বেতন ও মজুরি ছিল 2 লক্ষ টাকা এবং অন্যান্য ছিল 1,50,000 টাকা। এবং আমাকে গত বের করতে বলছে 2016 সালে, সেটার জন্য মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। আর ঘ নম্বরে বের করতে বলছে আমাকে কি করতে হবে, কোম্পানি উৎপাদনের সামগ্রিক অবস্থাটা মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আমাকে গ নাম্বার 2016 সালে যেগুলো বের করবো, তারপর তোমার হচ্ছে 15তেও সেগুলো বের করতে হবে। করার পর দুটার সালের তুলনামূলক একটা আমাকে আলোচনা এখানে দাঁড় করে দিতে হবে। তো চলো আমরা এটা সমাধান করে ফেলি। তাহলে আমরা জানি যে মোট উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইড বাই মোট উপকরণের মূল্য। তাহলে আমার প্রশ্নে মোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল কত টাকা, দেখো 10 লক্ষ টাকা, ডিভাইড বাই কাঁচামালের মূল্য ছিল অন্যান্য উপকরণের মধ্যে বা মোট উপকরণের মধ্যে কাঁচামাল ছিল, বেতন মজুরি ছিল, অন্যান্য ছিল। এটা হচ্ছে 2016 সালে, ঠিক আছে। তো 2016 সালে 4 লাখ টাকা ছিল আমার হচ্ছে মালামালের মূল্য বা কাঁচামালের মূল্য, বেতন মজুরি ছিল 2 লক্ষ টাকা, তারপর হচ্ছে তোমার অন্যান্য ছিল 1 লাখ টাকা। তাহলে এই 4 লাখ, 2 লাখ, 1 লাখ মিলে টোটাল হচ্ছে আমার 7 লাখ, উপরে হচ্ছে 10 লাখ, ডিভাইড করলে হচ্ছে 1.43। তাহলে 2016 সালের জন্য সান ফ্যাশন লিমিটেডের মোট উৎপাদনশীলতা হচ্ছে আমার 1.43। এটা হচ্ছে 2016 সালে সান লিমিটেডের উৎপাদনশীলতা। আমরা কীভাবে বের করলাম, আমরা সূত্র নর্মালি বসালাম যে আমরা জানি যে মোট উৎপাদনশীল সূত্র হচ্ছে মোট উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইড বাই মোট উপকরণের মূল্য। এইখানেই জাস্ট আমরা কি করে দিয়েছি, আমরা মোট উৎপাদিত মূল্য প্রশ্নে ছিল 10 লক্ষ বসিয়েছি, নিচে মোট উপকরণের মূল্য যেগুলো ছিল কাঁচামালের মূল্য, বেতন মজুরি, অন্যান্য সেগুলো আমরা কি করেছি এখানে যোগ করে দিয়েছি, দিয়ে জাস্ট ডিভাইড করেছি, দিয়ে কত বের হয়েছে আমার এখানে 1.43, যেটি হচ্ছে আমাদের 2016 সালের সান ফ্যাশন লিমিটেডের উৎপাদনশীলতার পরিমাণ। আচ্ছা, এবার ঘতে আমাকে বলেছে যে আমাকে মূল্যায়ন করতে হবে। আমরা এখানে কথাটি লিখেছি যে উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। আমরা উৎপাদনশীলতার মাধ্যমে শুধুমাত্র কী করতে পারবো, সম্পদের, আমরা পড়লাম না উৎপাদনের গুরুত্ব, সেখানে তো পড়েছিলাম যে উৎপাদনশীলতার মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পাদন করা যায়। তো সেই বিষয়টা আমরা সেখানে লিখেছি। লেখার পর আমরা জানি যে মোট উৎপাদনশীলতা ছিল আমাদের হচ্ছে
মোট উপকরণের মধ্যে ডিভাইড বাই মোট উৎপাদনের উপকরণ, এটা 2015 সালে এবং 2016 সালে আমরা মোট উৎপাদনশীলতা বের করে জাস্ট দুটার মধ্যে তফাৎ করে দিব। সো আমরা নর্মালি কি করব, 2015 সালে যে তথ্যাবলীগুলো আছে সেখানে বলেছে তারা মোট উৎপাদিত পণ্যমূল্য একই থাকবে, জাস্ট কাঁচামালের মূল্য, বেতন মজুরি এবং অন্যান্য যে ব্যয়টা আছে সেটার পরিমাণটা কমে যাবে। তাহলে মোট উৎপাদিত 10 লক্ষ টাকা নিচে কাঁচামালের আগে 4 লক্ষ ছিল, এখন 4,50,000, আগে বেতন মজুরি 2 লক্ষ আছে, তারপর অন্যান্য 1,50,000 যোগ করলাম, তাহলে এখানে 10 লাখ ডিভাইড বাই 8 লাখ হয়ে গেছে 1.25। তাহলে 2015-তে হচ্ছে 1.25 উৎপাদনশীলতা, 16-তে হচ্ছে তার থেকে বেশি। আর 16 সালে আমরা বের করেছি কত, দেখো এই যে হচ্ছে 1.43। তাহলে আমরা এখন কি বলবো, আমরা বলবো যে সান ফ্যাশন লিমিটেড 2015 এবং 16 সালের উৎপাদনশীলতা তুলনা করে দেখা যায় 2015 সাল অপেক্ষা 2016 সালের উৎপাদনশীলতা ভালো ছিল। ঠিক আছে, আর এখন এই 18% এখানে আমরা বলেছি কিভাবে, যে এই যে 1.43 থেকে 1.25 মাইনাস করে 100 দ্বারা গুণ করেছে, তাহলে 18% বের হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি তার সম্পদ বা উপকরণগুলো গত বছরের তুলনায় আরও সঠিকভাবে ব্যবহার করতে সমর্থ হয়েছে। এছাড়া 2016 সালে কাঁচামাল অন্যান্য খাতে প্রতিষ্ঠানটি অপচয় কমাতে সক্ষম হচ্ছে। সুতরাং প্রতিষ্ঠানটি পূর্বের বছর তুলনায় বেশি মাত্রায় ক্ষমতার সাথে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে সমর্থ হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের এখানকার কি, এটা মূল্যায়ন। তার মানে আমাকে যে 2015 সালের সাথে 2015 সালের জন্য বা গতে যেটা বের করতে বলবে, যেমন আমরা এখানে গতে বের করতে বলেছি উৎপাদনশীলতা, তো আমার এটা 2016 সালের জন্য ছিল। এখন মূল্যায়ন করতে হলে আমাকে তো 2015 সালের উৎপাদনশীলতা বের করতে হবে, তারপর না দুটোর সাথে তফাৎ বের করতে পারবো, না করলে তো পারবো না। সেজন্য 2015 যে বের করছি 2016 তা বের করতে হবে, অথবা 16-তে যা বের করছি 15-তে সেটা বের করতে হবে। করার পর জাস্ট আমরা তুলনা করে দিয়ে মূল্যায়ন করব, যেটার বেশি সেটা দক্ষতার সাথে পরিচিত হয়, যেটা কম সেটা দক্ষতার সাথে পরিচিত হয় না। এটাই হচ্ছে আমাদের মূল্যায়ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সব কিছু তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। সো আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষায় সবসময় দেখা যায় যে প্রথম অধ্যায় থেকে আমাদের এই ধরনের ম্যাথগুলো থাকে। পাশাপাশি উৎপাদনশীলতার গুরুত্ব, উৎপাদনশীলতা আওতা, তারপর হচ্ছে আমার উৎপাদনের গুরুত্ব বা হচ্ছে উৎপাদনের বিভিন্ন খাত এবং উপযোগ, এই বিষয় কটা যদি তোমরা এই অধ্যায় থেকে মাথায় রাখো, তাহলে এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা পেরে যাবা ইনশাল্লাহ। সো আজকের লেকচারটি এ পর্যন্ত ছিল। ইনশাল্লাহ পরবর্তী কোনো লেকচারে আবার হাজির হবো তোমাদের সামনে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের সাথেই থাকবে। খোদা হাফেজ।